পড়ো, তুমি পড়ো আস্তে আস্তে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি রিয়াজ, বরাবরের মতো আজকেও চলে আসলাম আর একটা লাইভ ক্লাস নিয়ে। তো প্রথম কাজ আপনাদের হচ্ছে ভিডিওটা ক্লিয়ার কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, তারপর হচ্ছে লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, কথাগুলো স্পষ্ট হলে একটু কাইন্ডলি জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার সাথে কমেন্টে একটু জানান, হ্যাঁ? আর সব কিছু ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলা ব্যাকরণের সাজেশন নিয়ে। আশা করছি যে এখানে 15 মার্কের মধ্যে ইনশাল্লাহ 12-13 কমন আসবে। আর আপনার অনেক বিশাল বড় একটা বই অনেক ছোট হয়ে আসবে, ঠিক আছে? কি রে, এটা কি চলতেছে? লাইভটা চলতেছে না? এর কি নেট নাই নাকি? ঠিক আছে, একটু কাইন্ডলি কে কোথা থেকে দেখছেন আর ভিডিওটা ক্লিয়ার কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন, হ্যাঁ? আমি একটু চেক করে নিচ্ছি। এই ফোনে কি কানেকশন? আচ্ছা, কানেক্ট আছে তো না? কি রে, এই ফোনে কি সমস্যা? একটু ফোনটা ইয়ে করে দাও, এটা একটু কানেক্ট করে দাও। এটা আসতেছে না কেন? কি নেট সমস্যা নাকি? দেখো একটু, একটু চেক করে। আচ্ছা, আমি চেক করলাম যে মোটামুটি দেখলাম যে ক্লিয়ার আছে। তুমি একটু আমাকে একটু ইয়ে করে দিও, হ্যাঁ? আচ্ছা, তো কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন। আর এই যে সাজেশন ক্লাসটা নিব, এই সাজেশনটা পেতে হলে সবাই কী করবেন, আজকের ভিডিওর ক্লাসে, আজকে লাইভ ক্লাসে আপনারা বন্ধুদেরকে ইনভাইট দিবেন, ঠিক আছে? সর্বোচ্চ যে মেনশন করবো ওকে 50 টাকা মোবাইল রিচার্জ গিফট হিসেবে দেওয়া হবে। আর হচ্ছে যারা হচ্ছে কমপক্ষে 10 জন মানুষ অর্থাৎ 10 জন বন্ধুকে মেনশন করবেন প্লাস ইনভাইট করবেন, তাদেরকে আজকে ক্লাসের টোটাল পিডিএফটা দেওয়া হবে। এই সাজেশনটা দিলে সুবিধা হচ্ছে আপনার কাছে সাজেশন আকার থাকলো, আর যারা ক্লাস করবেন, সাজেশন তো অনেক কিছু লেখা যায় না, সেটা হয়তো আমার বিশেষ মাস্টার প্ল্যান ব্যাচে লিখি। আপনি ক্লাস করলে বুঝতে পারবেন যে কোনটা কতটুকু পড়তে হবে, ঠিক আছে? সো সাজেশনটা বোঝার জন্য ক্লাস করতে হবে, আর সাজেশনটা পেতে হলে 10 জন মেম্বার ইনভাইট করবেন এবং মেনশন করবেন, ঠিক আছে? তো আশা করছি যে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, আর আমিও কথাগুলো হয়তো স্পষ্ট বুঝাতে পারছি। তো একটু কাইন্ডলি জানাবেন কে কোথা থেকে দেখছেন, ঠিক আছে? এটা ক্লিয়ার হলো আমাকে একটু দিও। আসে না কেন? এখানে কমেন্ট চেক করো তো, ঠিক আছে কিনা। একটু কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করেন, কারণ আমার সেকেন্ড ফোনের মধ্যে এটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে। আমরা কি তাহলে আলোচনা চলে যাব? আজকে শুক্রবার, হয়তো অনেকে পরীক্ষা দিয়েছে, অনেকে থাকবে না, কিন্তু আমার সময় থাকে 2 দিন। একটা হচ্ছে আপনার শুক্রবার, আরটা হচ্ছে শনিবার। যেহেতু ঠিক আছে চাকরিজীবীদের আসলে 2টা দিনই সময় থাকে, তো একটু কাইন্ডলি কষ্ট করে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আর সব ক্লিয়ার কিনা, তাহলে আমি শুরু করতে পারবো। আর একটু বন্ধুদেরকে মেনশন করেন, সর্বোচ্চ মেনশনকারীকে, ইনভাইটকারীকে 50 টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে। আর হচ্ছে আজকে সাজেশনটা পেতে হলে কমপক্ষে 10 জনকে মেম্বার ইনভাইট করতে হবে আর 10 জনকে মেনশন করতে হবে, ঠিক আছে? তো চলুন আমরা চলে যাই বাংলা ব্যাকরণের। আজকে বাংলা ব্যাকরণ আমি আলোচনা করব ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্ন ধরে, আর হচ্ছে কোন টপিকটা কোথা থেকে পড়বেন। যেমন আপনার বাংলা ব্যাকরণের পার্টটা যতটুকু জানি সম্ভবত প্রায় 650 বা 700 পৃষ্ঠার মতো, অনেক বিশাল একটা পার্ট, মাত্র 15 মার্ক। কিন্তু এই 15 মার্ক যারা ভালো করবে না তাদের প্রিলিতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ বাংলা সাহিত্য এবং ব্যাকরণের মোট 35 মার্ক। এই 35 মার্কের মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ যার মার্ক কমে যায় এখানে সে প্রিলিতে চান্স, তার প্রিলির চান্সটা অনেক কমে যায়, ঠিক আছে? তা আমি আজকে হচ্ছে ব্যাকরণের সাজেশনটাকে একটু হচ্ছে সূচিপত্র, আমি যেহেতু এমপি3 বইটা ফলো করি, সো ওই বইটার সূচিপত্র হিসেবে আমি সাজিয়েছি আর কি। এখানে হচ্ছে আপনার ব্যাকরণে বেসিক তথ্যগুলো থাকে, ধ্বনি তত্ত্ব, রূপ তথ্য, বাক্য তথ্য,
আর মুখস্থ পাঠটা, অর্থতথ্য, ছন্দ বা অলঙ্কার এবং হচ্ছে মুখস্থ পাঠ। মোটামুটি কয়েকটা পার্টে ভাগ করেছি। এখান থেকে যে যে পার্টে গুরুত্ব দিতে হবে এটা একটু কাইন্ডলি নোট করে রাখবেন, কারণ সাজেশন আকার তো আমি এমনিতে হয়তো আপনাদেরকে পিডিএফ দেবো, ঠিক আছে, কিন্তু এই ক্লাসে কিছু কথা বলবো যেটা আপনার পড়া কমিয়ে দিবে। যেমন এই মুখস্থ পাঠে যেটা বলবো এটা বাংলাদেশে কোনো টিচার আপনাদেরকে বলেনি, সুতরাং এটা বলবো। লাইভের শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষ দিকে এমন কিছু জিনিস আলোচনা করবো এখানে যেটা অন্যান্য টিচার আলোচনা করেনি। অর্থাৎ কমন পাওয়ার ক্ষেত্রে আপনার কোন কোন জিনিসগুলো আমি ফলো করি বা আপনি কোনটা ফলো করলে সবচেয়ে আপনার বেটার হবে সেটা আমি শেষও আলোচনা করব। এখানে তো আলোচনা করবই, তো লাইভের শেষে না থাকলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস করে ফেলবেন, ঠিক আছে। তো আমরা আলোচনা চলে যাই। হ্যাঁ, এটা ক্লিয়ার আছে তো না? আচ্ছা, একটু শেয়ার করে দিই। হ্যাঁ, ওকে। তো বাংলা ব্যাকরণের হচ্ছে সাজেশন নিয়ে আমরা কথা বলছি। এর মধ্যে প্রথম কাজ আপনারা হচ্ছে কি করবেন, এই বিসিএস এর কি করবেন, দশম থেকে 46তম বিসিএস এর ব্যাখ্যা সহকারে পড়বেন। ইউ ক্যান বিলিভ অর নট, এই দশম থেকে 46তম বিসিএস এর ব্যাখ্যা সহকারে পড়লে আপনি এখানেই অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। কিভাবে? ধরেন আমি প্রিসেপ্টরস এর প্রশ্ন ব্যাংক পড়ার কথা বললাম, এখন আরো কিছু প্রশ্ন ব্যাংক আছে, যেটাই পড়বেন এর ব্যাখ্যার মধ্যে কি পাবেন। মনে করেন আপনি এখানে একটা বানান, মনে করেন কি শ্বশুর বানান দেখলেন, অথবা মনে করেন আপনার মুমূর্ষু বানান দেখলেন, হ্যাঁ, মুহুর্মুহু বানান দেখলেন, ওই বানানের ব্যাখ্যা সহকারে বাকি যে 4টা অপশন আছে 4টা অপশনে বানান শিখবেন না? অবশ্যই শিখবেন। প্লাস ব্যাখ্যার মধ্যে কি থাকে, আরো কিছু বানান থাকে। ওই বানান থাকার কারণে আপনি ওগুলো শিখে ফেললেন, তখন এখান থেকে কমন চলে আসলো। তারপর মনে করেন আপনি বর্ণ থেকে একটা প্রশ্ন আসলো, ওই বর্ণ যখন আপনি ব্যাখ্যা সহকারে পড়তে যাবেন, দেখা যাচ্ছে একটা চার্টই পড়ে ফেললেন, ওই চার্ট পড়ার কারণে নেক্সট বিসিএস কমন আসলো। সুতরাং যারা এখান থেকে পড়বে, বিগত দশম থেকে 46তম বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা সলভ করবে, এখানে এমনও আছে সে হয়তো আপনার 11-12 মধ্যে বা 12-13 মধ্যে কমপক্ষে 5-6 কমন পেয়ে গেল। ব্যাখ্যা সহকারে পড়লে কিভাবে কমন আসতে পারে সেটা আমি বলেছি, যে ব্যাখ্যা সহকারে পড়লে, চার্টগুলো ব্যাখ্যা সহকারে পড়লে এখান থেকে 5-6, 6-7 কমন আসতে পারে। আবার এমনও হতে পারে 3-4টা কমন আসলো। সুতরাং আপনি যদি সরাসরি এখান থেকেই 3-4টা মার্ক কমন পেয়ে যান তাহলে তো লস না, তাই না? আপনি এখান থেকে একদম চোখের সামনে থেকে প্রশ্ন কমন আসলো মানে 3-4 মার্ক বিশাল ফ্যাক্টর। বিসিএস এ মানে 0.50 জন্য অনেকে ফেল করে। সুতরাং এটা অবশ্যই গুরুত্ব দিবেন। এটা গুরুত্ব না দিলে আপনি কিন্তু ধরা খাবেন শিওর, ঠিক আছে। সো এটা কি করতে হবে, ভালো করে এখানে ব্যাখ্যা সহকারে পড়বেন, প্লাস নোট করে পড়বেন। আমার বিশ্বাস নর্মালি প্রশ্নকর্তারা এখানের ব্যাখ্যা থেকেই ম্যাক্সিমাম প্রশ্নটা করে। তার কারণ হচ্ছে কি, আপনি দেখবেন যে এখানে এই বর্ণ নিয়ে যখন আলোচনা করবো, এখানে বলবো বর্ণের একটা সেকশন আছে, গত 4টা বিসিএসে 4টা প্রশ্ন সম্ভবত আসছে, 4টা বা 3টা প্রশ্ন আসছে এক জায়গা থেকে। আপনি পুরো বর্ণ পড়ে যা পান না, একটা চার্টের কথা বলবো যেখান থেকে আপনার কি আসে, বর্ণের ম্যাক্সিমাম প্রশ্ন আসে। আমি আলোচনায় যাব, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে আপনারা কি করবেন, বিগত একদম চোখ বন্ধ করে, কিছু বুঝেন আর না বুঝেন, দশম থেকে 46তম প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ে ফেলবেন। ব্যাখ্যা সহকারে প্রশ্ন পড়তে গেলে আপনি বুঝে ফেলবেন আসলে প্রশ্ন কোনটা কমন আসে, এবং ব্যাখ্যা সহকারে পড়লে আপনার অটোমেটিক অনেক প্রশ্ন কমন চলে আসবে এবং অনেক প্রশ্ন মাথায় ঢুকে যাবে এবং ওই চ্যাপ্টার সম্পর্কে বেসিক আইডিয়াটা চলে আসবে। তারপর হচ্ছে বাংলা ভাষা, টপিকটার নাম বাংলা ভাষা দিলাম হচ্ছে মানে বইয়ের সূচিপত্র হিসেব করে। বাংলা ভাষা বলতে এখানে ব্যাকরণের কিছু বেসিক তথ্য থাকে এই জায়গাটাতে, হ্যাঁ। যেমন হচ্ছে মনে করেন যে প্রথম ব্যাকরণ কে রচনা করছে, বা বাংলা ভাষায় প্রথম কে ব্যাকরণ রচনা করলো, অথবা কে প্রথম ব্যাকরণ রচনা করেছে পর্তুগিজ ভাষায়, অথবা পর্তুগিজ ভাষা রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি। এভাবে ব্যাকরণ নিয়ে অনেক বেসিক তথ্য থাকে। বিশেষ করে ব্যাকরণটা কে রচনা করলো, এই টাইপের যে বেসিক তথ্যটা থাকে, আপনি এখান থেকে চেষ্টা করুন মানে ম্যাক্সিমাম সময় নোট করতে, কয়েকটা বই মিলিয়ে। হয়তো এমপি3তে এই জায়গাটা খুব বেশি ভালো আলোচনা করা নাই, এই জায়গাটা এমপি3তে খুব ভালো আলোচনা করেনি, কিন্তু এটা আবার আপনার অগ্রদূত বলেন, অভিযাত্রী বলেন, বা আপনার বিভিন্ন জব সলিউশনগুলোতে খুব দারুণ আলোচনা করছে, ঠিক আছে। সুতরাং এই জায়গাটায় একটু নোট করে পড়বেন, কারণ এখান থেকে কমপক্ষে 1 মার্ক আসার সম্ভাবনা আছে। তবে সবসময় রেগুলার প্রশ্ন দেয় না, যেহেতু এখন প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হওয়ার সম্ভাবনা। সো গতবার একটা দিয়েছে, 41তম মতো একটা দিয়েছিল, তারপর হচ্ছে আপনার গতবারও দিয়েছে, সো পরে মনে হয় 45 বা 44 একটা দিয়েছে। সুতরাং এই জায়গাটা একটু ফোকাস করবেন, 1 মার্ক আসার সম্ভাবনা আছে। আর এটা বিশেষ করে জব সলিউশন সলভ করলে এর প্যাটার্নে অনেক প্রশ্ন চলে আসে। সো আপনি এটা কমন পেতে হলে জব সলিউশন থেকে ব্যাখ্যা সহকারে যখন পড়বেন, তখন এখান থেকে কি পান, কমন পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং প্রথম কাজ হচ্ছে বিগত বিসিএস এর প্রশ্ন সলভ করা, তারপর হচ্ছে কি ব্যাকরণের বেসিক তথ্যগুলো আলোচনা করা। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু সি লেখেন তো। এইটুকু পর্যন্ত যদি ক্লিয়ার থাকে না, 2টা অপশন, তাহলে একটু সি লেখেন। আমাকে একটু ফোনটা দিও। কোথায় গেল? আচ্ছা, এইটুকু পর্যন্ত ক্লিয়ার থাকলে একটু সি লিখেন। হ্যাঁ, সি লিখেন, সি লিখলে বুঝতে পারবো যে ক্লিয়ার। আচ্ছা,
ক্লিয়ার থাকলে একটু কষ্ট করে সি লেখেন। সি লেখেন, হ্যাঁ সি লেখেন, তাহলে ক্লাসের রেসপন্স যত আলোচনা করতে তত সুবিধা হবে। আর আজকে শুক্রবার অনেকেই থাকবে না। আবারও বলছি, এখানে সুবিধা হচ্ছে কি, ব্যাকরণের আপনি এই ক্লাসটা করলে আপনার কমপক্ষে 600 650 পেজ বা 700 পেজ থেকে আপনার পড়া চলে আসবে 150 থেকে 200 পৃষ্ঠার মধ্যে। সুতরাং আপনি এই ক্লাসটা করে পড়া কমাবেন নাকি গাদার মতো পরিশ্রম করবেন সেটা আপনার হাতে, ঠিক আছে? একটু সি লিখেন, হ্যাঁ। আবারও বলছি, যারা হচ্ছে আজকের সর্বোচ্চ মেনশন করবেন ওর জন্য 50 টাকা রিচার্জ আছে। আর একটা হচ্ছে এই সাজেশনের পিডিএফটা যারা পেতে চান তারা ডেফিনেটলি 10 জন বন্ধুকে ইনভাইট করবেন আর 10 জন মেম্বারকে এখনই ইনস্ট্যান্ট এই ভিডিওতে মেনশন করেন। তার কারণ হচ্ছে আমরা চাই যে আমরা ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে যাক এবং সবাই সাজেশনটা ফলো করুক, ঠিক আছে? সো এখানে এখনই মেনশন করেন। আপনার মেনশন করতে হয়তো কত 2-3 সেকেন্ড লাগবে বা 4-5 সেকেন্ড লাগবে, কিন্তু হয়তো এই ক্লাসটা আপনার বন্ধুর অনেক প্রয়োজন ছিল, ঠিক আছে? মেনশন করে ডান লিখে দেন, মেনশন করে ডান লিখে দেন, আমরা আলোচনায় চলে যাই, ঠিক আছে? একটু পর চেক দিন, অনেক সময় কল আসলে লাইভ কেটে যাওয়ার চান্স থাকে। ওকে, আমরা তাহলে চলে গেলাম। মেনশন বন্ধুদেরকে মেনশন করে একটু ডান লিখে দিবেন, ঠিক আছে? 10 জন করে কমপক্ষে মেনশন করবেন। ওকে, এটাই দিকে রাখো। তারপর হচ্ছে আমরা ধ্বনিতত্ত্ব সম্পর্কে আলোচনা করব। বিশ্বাস করেন এই জায়গাটা এত বেশি গুরুত্বপূর্ণ আপনি বিশ্বাসই করতে পারবেন না। মানে কিভাবে বলবো যে এইটাতে এত বেশি ফোকাস করে, কারণ আপনি বাংলা ব্যাকরণ মানে আপনি কোয়ালিটি যাচাই করবেন, কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন করবেন না, এটা আনবিলিভেবল। যদি প্রশ্ন একদম উল্টা পাল্টাও হয় তাও এখান থেকে প্রশ্ন থাকবে। যদি বলেন ব্যাকরণে কোন জায়গা থেকে কখনো প্রশ্ন মিস করেন, আমি বলবো এটা এই ধ্বনিতত্ত্বের পার্ট থেকে কখনোই প্রশ্ন মিস হয় না, কেননা ব্যাকরণের বেসিকটাই তো এখানে। সুতরাং আপনি কি করবেন, এই ধ্বনিতত্ত্বটা এখানে পড়বেন। এখন এখান থেকে কোনটা পড়বেন, এটা ধ্বনি ও বর্ণ। হ্যাঁ, ধ্বনি ও বর্ণ থেকে কমপক্ষে 2 থেকে 3 বার প্রশ্ন আসবে। সর্বনিম্ন যেবারে প্রশ্ন আসবে না তাও একটা প্রশ্ন আসবে, কারণ এখান থেকে প্রশ্ন দিতে পারে ধ্বনি ও বর্ণ থেকে কমপক্ষে 1, ম্যাক্সিমাম সময় 2 অথবা 3, এর মধ্যে সবচেয়ে ভালো কমন দিলে 3 দিবে। আর যদি মনে করেন অ্যাজুজাল প্রশ্ন করে 2 দিবে, আর যদি একদম সবচেয়ে কঠিন করে তাও 1 দিবে। সুতরাং আপনি এটা চোখ বন্ধ করে এই টপিকটা পড়ে ফেলবেন। এখন এই টপিকটা পড়তে গেলে কি অ্যাজুয়াল পড়লেই হবে নাকি নর্মাল অন্য কোনো টেকনিক আছে? টেকনিক হচ্ছে এখান থেকে সব বিগত পড়বেন। কি পড়বেন? বিগত পড়বেন। তারপর কি পড়বেন, এটা চার্ট আছে, হ্যাঁ চার্ট। গত 3টা বা 4টা বিসিএস যে জায়গা থেকে প্রশ্ন করছে বর্ণ মানে ধ্বনি ও বর্ণ থেকে যে প্রশ্নটা করলো এখানে, সেটা হচ্ছে আপনার যেমন উচ্চ মধ্য নিম্ন, নিম্ন মধ্য নিম্ন, অর্থাৎ যে উচ্চারণটা বর্ণের যে উচ্চারণটা, এই উচ্চারণটা কোনটা কোন লেভেল থেকে আসছে, ধরেন সরিয়া, তারপর হচ্ছে আপনার এভাবে রস্বই, এভাবে বর্ণটা কোথা থেকে উচ্চারণ করলে উচ্চারণ যে ইয়েটা মাত্রাটা উচ্চারণের স্থানটা, এই উচ্চারণের জায়গাটা থেকে একটা চার্ট থেকে গত 3টা বা 4টা বিসিএসই প্রশ্ন আসছিল। সুতরাং চোখ বন্ধ করে আপনি যখন বিগত বিসিএস প্রশ্ন সলভ করবেন তখন 46তম বিসিএসও দেখবেন একটা প্রশ্ন আসছে। ওই প্রশ্নটা সলভ করতে গেলে যখন 4টা পাবেন একদম চোখ বন্ধ করে মুখস্থ, এটা আপনার একদম এমনভাবে ভালোবেসে পড়বেন যে মনে হয় এই প্রশ্ন এসে গেল না, লাস্ট 4টা বিসিএসে প্রশ্ন আসছে। সুতরাং এই ধ্বনি বর্ণ থেকে পড়তে গেলে প্রথমেই বিগত বিসিএসের প্রশ্ন যখন সলভ করবেন, যে 4টা আছে এটা একদম তামা করে ফেলবেন। এটা থেকে প্রতি বছর প্রশ্ন দেয়, লাস্ট 4টা বিসিএসে প্রশ্ন দিয়েছে, এমনকি সামনেও দিতে পারে। কারণ আপনি এই বর্ণ সম্পর্কে ডেপথ কোশ্চেনটা এখান থেকে করা যায়। আর সহজ কোশ্চেন করলে ধরেন ব্যঞ্জন বর্ণ কয়টা, বা হচ্ছে আপনার কি মাত্রাযুক্ত বর্ণ কয়টা, মাত্রাহীন বর্ণ কয়টা, অর্ধমাত্রা কয়টা, তারপর হচ্ছে আপনার এভাবে বর্ণ নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারে। সো আপনি বেশি ফোকাস করবেন এখান থেকে, বিগত সাল থেকে প্রশ্ন কমন আসলে বিগত থেকে আসে। আর ডেপথ কোশ্চেন করলে এখান থেকে কি করে, ওই যে চার্টটার কথা বললাম, আরো একটা চার্ট আছে না আপনার, হ্যাঁ ওই চার্টগুলো ভালো করে পড়বেন। এখানে ধ্বনি ও বর্ণ থেকে চার্টের যেই প্রশ্ন ইয়াগুলো আছে, পড়াগুলো আছে, এগুলো ভালো করে পড়বেন। সুতরাং বিগত সাল বেশি ফোকাস করবেন, কমন আসে বিগত থেকেই, আর ডেপথ কোশ্চেন করলে চার্টগুলো থেকে প্রশ্ন দিবে। সো আপনি এই ধ্বনি ও বর্ণ থেকে কি করবেন, এইটা ওইভাবে বিগত প্লাস চার্টের প্রশ্নগুলো ভালো করে পড়বেন। ধ্বনি পরিবর্তন আগে ইরেগুলার প্রশ্ন ছিল, হ্যাঁ এডমিশন টেস্টে সবচেয়ে বেশি প্রশ্ন আসতো ধ্বনি পরিবর্তন থেকে।
কিন্তু চাকরি পরীক্ষা ইরেগুলার হতো, লাস্ট কয়েকটা বিসিএসে মোটামুটি এই ধ্বনি পরিবর্তন থেকে অনেক প্রশ্ন দিচ্ছে, সুতরাং এখান থেকেও 1 মার্ক কমন আসবে। তো ধ্বনি পরিবর্তন কীভাবে পড়বেন, ধ্বনি পরিবর্তন বিগত সালটাই ভালো করে পড়বেন, প্লাস এটা একটু বেশি ক্লিয়ার করে পড়ার কিছু বিষয় আছে, যেমন বাক্স থেকে বাস্ক হয়ে গেলে কি হয়, ধ্বনি বিপর্যয় হয়, হ্যাঁ। তারপর মনে করেন আজ থেকে আইজ এর ই যখন আগে চলে আসে তখন এটা কি অপিনিহিত, হ্যাঁ। এইভাবে হচ্ছে আপনি কোনটা মানে ধ্বনি পরিবর্তনের বেসিকটা ক্লিয়ার করে বিগত সাল প্রশ্ন পড়বেন, অর্থাৎ প্রশ্ন ধ্বনি পরিবর্তন থেকে ডেপথ কোশ্চেন দেয় না, কারণ হচ্ছে এটা জানে এটা খুব কঠিন কোশ্চেন টপিক, আবার সহজও। এটার হচ্ছে বেসিকটা ক্লিয়ার করে যখন বিগত সাল প্র্যাকটিস করবেন আগে, তখন আপনার ধারণা হয়ে যাবে যে এখানে কোন থেকে বেশি বর্ণ বিপর্যয়, ধ্বনি বিপর্যয় এগুলো থেকে প্রশ্ন আসে, মধ্যস্বরাগম থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, অপিনিহিত থেকে আসে, তারপর হচ্ছে আপনার কি সমীভবন বিষয়ভবন থেকে প্রশ্ন আসে। সুতরাং এই ধ্বনি পরিবর্তনটা আপনি কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন, প্লাস বিগত সালে প্রশ্ন প্র্যাকটিস করবেন। ম্যাক্সিমাম সময় বিগত থেকে কমন আসবে, অথবা বিগতরই কোনো একটা প্যাটার্ন ফলো করে আসবে। সো এটা হচ্ছে বেসিক ক্লিয়ার করে পড়বেন, বেসিক ক্লিয়ার করে পড়বেন। এখানে এই সন্ধি এবং নত্যবিধান সত্যবিধান এই দুইটা টপিক থেকে কমপক্ষে 1 মার্ক আসবে, অথবা 1 আসবে। আর অনেক সময় যদি মনে করেন প্রশ্নকর্তা খুব ভালোবেসে ফেলে, তাহলে হয়তো এখানে 2 প্রশ্ন দিতে পারে, তবে 1 প্রশ্ন আসবে। এখন অনেকে বলবে ভাই অ্যানালাইসিস দেখলাম যে নত্যবিধান সত্যবিধান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, বা সন্ধি থেকে আসে মাঝে মাঝে আসে না, আপনি 1 মার্ক কমন কেমনে বললেন? এটা পড়ার ক্ষেত্রে এই সন্ধি এবং নত্যবিধান সত্যবিধান পড়ার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, হয় সন্ধি আকারে প্রশ্ন আসবে, অথবা নত্যবিধান সত্যবিধান আকারে প্রশ্ন আসবে, অথবা এটা বানান আকারে প্রশ্ন আসবে। মনে করেন এই যে মনে কষ্ট বানানটা সম্ভবত মনে কষ্ট বানানটা 40তম বা 44তম বিসিএস মনে আসছিল না জানি কত, মনে কষ্ট বানানটা মনে হয় 45 বা 40 বিসিএস আসছে। এই মনে কষ্ট বানানটা যদি আপনি পারতে হয় তাহলে সন্ধির একটা নিয়ম জানতে হবে। তারপর হচ্ছে আপনার এই নত্যবিধান সত্যবিধানে জানতে হলে অনেক সময় কি প্রণিপাতে মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে, এই বানানের ক্ষেত্রে এই দুইটা সেকশনটা হয় সন্ধি আকারে বা নত্যবিধান সত্যবিধান আকারে আসে, অথবা এটা বানান সেকশনে চলে যায়, অর্থাৎ বানানটা আসবে এমনভাবে যে সন্ধির নিয়ম থেকে অথবা নত্যবিধান সত্যবিধান নিয়ম অনুসারে। সুতরাং আপনি এটা পড়ার সময় চিন্তা করবেন, হয় আমি টপিক থেকে সরাসরি প্রশ্ন কমন পাবো, অথবা হচ্ছে এটা বানানের অংশে চলে আসবে। এই জন্য এখান থেকেও প্রশ্ন 1 অথবা 2 মার্ক আসতে পারে, তবে আমি 1 দিয়ে রাখছি, মানে হয়তো 1 আসবে, তবে হয় এই টপিক থেকে আসবে অথবা বানান সেকশন থেকে আসবে। এটা পড়বেন হচ্ছে কি, যারা মনে করেন নত্যবিধান সত্যবিধান সহজ, এটা নিয়ে কোনো সাজেশন দরকার নেই, এটা যেভাবে আছে কয়েকবার চোখ বলালেই পারবেন। তবে নত্যবিধান সত্যবিধান থেকে নর্মালি হচ্ছে আনঅর্থোডক্স কোশ্চেনগুলো আসে, যেমন যেটা ব্যতিক্রম, মনে করেন নত্যবিধান সত্যবিধান নিয়ম ফলো করে না, কিছু কিছু শব্দ আছে, এই টাইপেরগুলো থেকে প্রশ্ন বেশি আসে। আর সন্ধির মধ্যেও বেশি কোনটা আছে, নিপাতনের সন্ধি যেগুলো আছে ওই সন্ধিগুলো থেকে আসে বেশি। তো আপনি সন্ধির ক্ষেত্রে যে নিপাতনের সন্ধি যেগুলো আছে ওগুলো ভালো করে পড়বেন, আর তারপর হচ্ছে নিপাতন সিদ্ধ সন্ধি যেটা, আর হচ্ছে আপনি কি করবেন, ওই সন্ধির ক্ষেত্রে যে বিগত সালের প্রশ্ন আছে না, বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়বেন, তাহলে এখান থেকে কমন আসবে। অথবা যেমন ইতিযুগ আদি ইত্যাদি, এখন এরকম আরো কিছু প্রশ্ন আছে, মানে সন্ধি পড়ার ক্ষেত্রে নিয়ম কি, বিগত একটা প্রত্যেকটা রুলস থেকে একটা এক্সাম্পল মুখস্থ করে ফেলা, মনে করেন আপনার নদীযুগ আদি ইতিযুগ আদি ইত্যাদি, তারপর হচ্ছে পরিযুগ পরীক্ষা, এটারই প্যাটার্ন একই সাউন্ডে এরকম আর কোন কোন এক্সাম্পল গুলো আছে, জাস্ট চোখ বুলাবেন, দেখবেন প্রত্যেকটা রুলস থেকে কি করবেন, একটা করে উদাহরণ মুখস্থ করবেন। মাথায় রাখবেন ইংলিশ গ্রামার এবং বাংলা গ্রামার মুখস্থ রাখার সিস্টেম হচ্ছে কি এক্সাম্পল মুখস্থ রাখা, অর্থাৎ এক্সাম্পল দিয়ে আপনি ব্যাকরণের নিয়ম মনে রাখবেন। যারা ব্যাকরণের নিয়ম দিয়ে এক্সাম্পল মনে রাখেন তারা কোনোদিনই ব্যাকরণ পারেন না। সোজা কথা হচ্ছে সবচেয়ে চমৎকার কথা যেটা, এটা অনেক টিচারও আপনাদেরকে বলে না, যে ব্যাকরণ শেখার প্রধান মাধ্যম হচ্ছে এক্সাম্পল দিয়ে ব্যাকরণ মনে রাখা, নট মানে রুলস দিয়ে কি ব্যাকরণ কখনই মনে রাখা যায় না। সুতরাং বিগত সাল পড়বেন, এই দুইটা, এগুলো হচ্ছে বিগত প্লাস একটা করে রুলস না এক্সাম্পল, তাইলে সন্ধি এবং নত্যবিধান সত্যবিধান কি হবে, একটা করে এক্সাম্পল প্রত্যেকটা রুলস থেকে বিগত সালের মিলাই পড়বেন, অথবা প্রত্যেকটা রুলস থেকে একটা এক্সাম্পল মুখস্থ করবেন, ওই এক্সাম্পলের সাউন্ডে অন্যান্য এক্সাম্পলগুলো প্র্যাকটিস করলেই আপনার এখান থেকে কমন আসবে। ঠিক আছে, এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা, এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে লেখেন। দেখবেন আমি এই একটা টপিক আলোচনা করতে 1 ঘন্টা কাটাই দিব, কিন্তু এখানে অনেক কথা বলবো যেটা আপনার পড়া অনেকটা কমাই দিবে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি চেক করেন, বলেন হ্যাঁ, একটু লেখেন যে ভাইয়া এগুলো একটু ক্লিয়ার হয়ে গেছে, একটু সি লেখেন, তাহলে হবে। একটু চেক করুন। হ্যাঁ,
আরে চাটা রাখলাম, চাটা খেতে পারলাম না। আচ্ছা, এই ক্লাসটা যারা করবে আপনার ব্যাকরণে প্রায় 600 650 বা 700 পৃষ্ঠার মতো আপনার 200 পৃষ্ঠা পড়া চলে আসবে, ঠিক আছে? তো সেই লেখেন আর বন্ধুদেরকে একটু ইনভাইট করেন, মেনশন করে দেন, 10 জন মেনশন করেন, তাহলে সাজেশনটা পাবেন, না হয় পাবেন না। এগুলো করতে অনেক কষ্ট হয়। আমি যখন ফ্যামিলিকে সময় না দিয়ে আপনাদেরকে সময় দিচ্ছি, তা আপনারা আমার কথাগুলো রাখবেন না? একটু সি লেখেন, হ্যাঁ সি লেখেন। তারপর হচ্ছে আমরা রূপতথ্যে, ব্যাকরণের রূপতথ্যে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? 4টা, এটা তো জানেন। হ্যাঁ, ধ্বনিতত্ত্ব, রূপতথ্য, বাক্যতথ্য, অর্থতত্ত্ব। এই ব্যাকরণ আলোচ্য বিষয় নিয়েও প্রশ্ন আসে যে কয়টা ব্যাকরণ আলোচ্য বিষয়, তারপর কোনটা কোন এই মনে করেন যে বলতে পারে যে আপনার সন্ধি বা নত্যবিধান সত্যবিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তো বলবেন যে ধ্বনিতত্ত্ব, ঠিক আছে? সো এগুলোও প্রশ্ন আসে। ওকে, তো আমি এভাবে 4 ওয়াইজ আলোচনা করতেছি। তো রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচনা করি। হ্যাঁ, এখান থেকে এই পদাশ্রিত নির্দেশক বা অনুসর্গ, এই প্রশ্নগুলো শুধুমাত্র বিগত সাল পড়লেই হবে। হ্যাঁ, শুধু বিগত সাল এটা কি করবেন? বিগত পড়বেন। আমি লিখে দিই এখানে, এটা হচ্ছে বিগত পড়বেন, এটা বিগত পড়বেন। এগুলো নর্মালি সবসময় প্রশ্ন আসে না, যেবার একটু আলতু ফালতু প্রশ্ন করে সেবার এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দেয়। সুতরাং বিগত থেকে পড়লে এনাফ, আর কিছু লাগবে না, বিগত থেকে সিম্পল প্রশ্ন আসবে। তারপর হচ্ছে ধাতু প্রকৃতি এবং প্রত্যয়। হ্যাঁ, ধাতু প্রকৃতি এবং প্রত্যয়, এখান থেকে কমপক্ষে 1 মার্ক আসবে, শুধু বিগত। প্রকৃতি পত্র অনেকেরই মাথায় ঢোকে না, আমার সামনেও আছে একজন, ওরও মাথায় ঢোকে না। তো এরকম আপনার হচ্ছে প্রকৃতি পত্র হচ্ছে ম্যাক্সিমাম মানুষেরই মাথায় ঢুকতে চায় না। তবে আমি কি করি, এই প্রকৃতি পত্রটা প্রতিবারই বিগত সাল পড়ি, এই বিগত সালের এক্সাম্পলগুলো মাথায় সেট আপ করার চেষ্টা করি, ব্যাখ্যাটা করি, ওই প্রশ্নটারই রুলসটা মাথায় ঢুকে যায়, এক্সাম্পলটা মাথায় থাকে, সুতরাং ওইটা দিয়ে আমি মোটামুটি কমন পেয়ে যাই। সুতরাং আপনি প্রকৃতি এবং প্রত্যয় থেকে কি করবেন? বিগত সালের প্রশ্নগুলো পড়বেন। এই টপিক থেকে বিগত সালের প্রশ্ন পড়লেই এই টপিক থেকে ম্যাক্সিমাম সময় কমন আসে। সো আপনি বিগত সালের প্রশ্নটা ভালো করে বুঝে শুনে প্র্যাকটিস করবেন, এখান থেকে কমপক্ষে 1 মার্ক কমন পাবেন। তারপর হচ্ছে উপসর্গ থেকে, উপসর্গ এখনকার খুব, এটা রিটেনও আসে, 46তম বিসিএসে উপসর্গ থেকে প্রশ্ন আসছে। তারপর আপনার হচ্ছে এটা আপনার যারা হচ্ছে জেনারেল ক্যাডারে ছিল ওদেরকেও প্রশ্ন দিয়েছে, এবং যারা হচ্ছে বোধ ক্যাডারে ছিল ওদেরকেও উপসর্গ থেকে প্রশ্ন দিয়েছে। তো উপসর্গ প্রিলি রিটেন। আচ্ছা, আরেকটা কথা, ব্যাকরণ যেগুলো আসে এগুলো আবার কি আসে? রিটেনও প্রশ্ন আসে, যেমন নত্যবিধান সত্যবিধান রিটেনে প্রশ্ন আসে। তারপর হচ্ছে আপনার সন্ধি থেকেও দিতে পারে, বর্ণ থেকেও দিতে পারে, তারপরে যে উপসর্গ থেকে প্রশ্ন দিতে পারে। আমি আজকে ব্যাকরণে আলোচনা করতেছি, প্রিলি নিয়ে, রিটেন নিয়ে কথা বলতেছি না, ঠিক আছে? সো প্রিলি কেন্দ্রিক আলোচনা করি, এগুলো আবার অনেকগুলো আবার রিটেনও কাজে আসে। যেমন উপসর্গ থেকে আপনি 1 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা এমনিতেও রিটেনে আপনার প্রশ্ন আসে, তো রিটেনও প্রশ্ন আসে। আর উপসর্গ থেকে প্রশ্ন কোনগুলো বেশি আসে? বিশেষ করে বিদেশিগুলো বেশি আসে। হ্যাঁ, তো উপসর্গ পড়ার ক্ষেত্রে আগে বিদেশিগুলো ভালো করে পড়বেন, তারপর হচ্ছে আপনি মনে করেন হচ্ছে অন্যান্য উপসর্গ, বাংলা ও সংস্কৃত উপসর্গগুলো পড়লেও এগুলো টেকনিক দিয়েই পড়তে হয়। দেখবেন বইতে বিভিন্ন টেকনিক পাওয়া যায়, অথবা ইউটিউবে সার্চ করবেন, এগুলো উপসর্গের টেকনিক ফলো করে পড়তে পারেন। আর উপসর্গ মোটামুটি বিগত সাল পড়লেই কমন পাওয়া যায়। তবে যেহেতু রিটেনে আসে, চেষ্টা করবেন ডিটেলস পড়ার, আর বুঝে শুনে যদি বিগত সালই সলভ করেন তাও আপনি ডিটেলস পারবেন। সো উপসর্গের যতগুলো উপসর্গ আছে এগুলো হচ্ছে টেকনিক দিয়ে শিখে ফেলবেন, এক কাজ। দ্বিতীয় হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করে ফেলা, মোটা দাগে শেষ। আবার অনেক সময় উপসর্গ যে এটা, যেমন আলোনি, 41তম বিশেষ একটা প্রশ্ন আসছিল, আলোনি কোন অর্থে ব্যবহৃত হয়? সম্ভবত অভাব অর্থে। তো আলোনি এরকম একটা উপসর্গ দিয়ে বলবে কি এটা শব্দ, যেটা কোন, এখানে উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। সো এখানে উপসর্গ অনেক সময় অর্থ চায়, এই জিনিসগুলো পড়বেন, একটু ভালো করে বুঝে শুনে পড়বেন। আর হচ্ছে আপনার কোনটা কোন উপসর্গ, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন। বিশেষ করে এটা প্রিভিয়াস প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়লেই পারা যায়। সো এটা থেকে 1 মার্ক কমন পাবেন। তারপর লিঙ্গ, বচন, পুরুষ বা পক্ষ। এখানে লিঙ্গ, বচন, পুরুষ বা পক্ষ, এই যে টপিকটা আছে, এখানে হচ্ছে আসলে বচন থেকে মাঝে মাঝে বিশেষ প্রশ্ন দিয়ে যায়। তারপর হচ্ছে মনে করেন এটা কি স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ নাকি ক্লিবলিঙ্গ, এভাবে হচ্ছে এখান থেকে প্রশ্ন দেয়। এখানে যে টপিকটা আছে, এই টপিকটা হচ্ছে আপনি কি করবেন, শুধু বিগত সাল সলভ করলেই কমন চলে আসবে। সো এটা জাস্ট বিগত করবেন, এত বেশি ইম্পর্টেন্ট না। যদি প্রশ্ন আসে, মাঝে মাঝে আসে আর কি, ইরেগুলার টপিক, সো বিগত থেকেই কমন আসবে। তারপর হচ্ছে সমাস থেকে 1 অথবা 2 মার্ক কমন আসবে। এখন অনেকে বলে সমাস পড়তে তো 6-7 মাস লাগে,
বিষয়টা কি, সমাজটা একটু কঠিন। আমার সামনে বসে আর এক লোক খুব ভালো সমাজ পারে। তো সমাজটা বিষয়টা হচ্ছে কি, এটা আপনি এই সমাজের বিষয়ে আমি যেটা করি, আমার কাছেও সমাজ পার্সোনালি কঠিন লাগতো। তবে সমাজের বিষয়ে আপনি সমাজের হচ্ছে এটা ব্যাসবাক্য সহ পড়বেন, আর সমাজটা বিশ্লেষণ করে পড়লে যেটা হয় দেখবেন আপনি একদম কিছু কিছু একদম কি ওয়ার্ডগুলোর মধ্যেই প্রশ্ন করে। সুতরাং সমাজে আপনি যদি বিগত সাল সলভ করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিগত সাল থেকে কমন আসবে, কারণ যিনি প্রশ্ন করেন উনি নিজেও ম্যাক্সিমাম ক্ষেত্রে সমাজ বিস্তারিত জানে না। সুতরাং সমাজটা আসলে যে পড়ায় ও যে পূর্ণাঙ্গ সমাজ পারবে এমনটা কিন্তু না। ওকে যদি আমিও সমাজ প্রশ্ন ধরি তাও সে পারবে না। সুতরাং সমাজ বিষয়টা আবার সহজও, মানে আপনি পরীক্ষা আসার মতো যে অংশটা আছে সেটা আপনি শুধু বিগত সাল ব্যাখ্যা সহকারে বুঝে শুনে সলভ করলে কমন আসবে। যদি ডেপথ বলেন এটা কোনো টিচারই ম্যাক্সিমাম ক্ষেত্রে পারবে না, তার কারণ প্রত্যেকটা রুলসেরই ব্যাকরণ, যে কোনো ব্যাকরণ বলেন, যে কোনো টপিকের একদম ডেপথ জিনিস কোনো টিচারও পারবে না। উনি কি আজরাইল নাকি? কিন্তু যতটুকু জানা দরকার উনি ওটাতে এক্সপার্ট। সুতরাং সমাজ আপনাকে এক্সপার্ট হওয়ার দরকার নেই, শুধুমাত্র বিগত সাল পড়বেন এবং যেমন কর্মধারয় সমাজ থেকে কমন আসে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে আপনার কি নিত্য সমাজ থেকে প্রশ্ন দিয়ে দেয়, তারপর হচ্ছে আপনার বহুব্রীহি সমাজ থেকে প্রশ্ন দিয়ে দেয়। সুতরাং আপনি বিগত সালটা কি করবেন, বিগত সাল ব্যাসবাক্য সহ সমাজটা ভালো করে পড়বেন। এটা রিটেনও, এগুলো বিভিন্ন নন কাডার পরীক্ষা রিটেনে আসে। সো সমাজটা গুরুত্ব দিয়ে পড়বেন, কিন্তু বিগতটা ব্যাখ্যা সহকারে পড়বেন এবং বুঝে শুনে এইটুকুই পড়েন যে সিংহাসন মানে কি সিংহ চিহ্নিত আসন। তো এটা মনে করেন সিংহ চিহ্নিত আসন সিংহাসন, ওটা কি কোন সমাজ কেন হলো, এটা আমি সিংহাসনকে সিংহ চিহ্নিত আসন এটাও জানলাম। তার মানে যখন এইভাবে প্রত্যেকটা বিগত সাল ব্যাখ্যা সহকারে সমাজ পড়বেন, আমি মনে করি চাকরির বই যারা লেখে বিশেষ করে সমাজটা বেশ এমপিথিতে এটা ব্যাখ্যা সহকারে নেয়, খুবই প্যাথেটিক বিষয়টা। অন্যান্য বিভিন্ন জব সলিউশনগুলোতে আপনি চেষ্টা করবেন ব্যাকরণ রিলেটেড যে টপিকগুলো এটা ব্যাখ্যা সহকারে পড়তে চেষ্টা করবেন। বিশেষ করে সমাজটা আপনি প্রত্যেকটা সমাসের ব্যাসবাক্য সহ পড়বেন, তাতে হবে কি আপনি সমাসের কনসেপ্টটা মাথায় ঢুকে যাবে। সো সমাজটা আপনি বিগত সাল বুঝে শুনে ব্যাসবাক্য সহ সলভ করেন, 1 মার্ক 100% কমন পাবেন এখানে। সো সমাজটা ওভাবেই পড়বেন। আর এটা নিয়ে মাথা ঘামার দরকার না, এটা আমি পিএইচডি করে ফেলবো। চাকরি পাওয়ার জন্য আপনি আসছেন, পিএইচডি করার জন্য না। কারক বিভক্তি থেকে 1 মার্ক অথবা 2ও আসতে পারে, ইদানিং ম্যাক্সিমাম সময় কারক বিভক্তি থেকে আসে। সো 1 মার্কটা আসবেই, এটা নিয়ে কোনো কথা নেই। এটা বিগত সাল কি করবেন, এটা শুধুমাত্র আমি কারক সবসময় বিগত সাল পড়ি। ইউ ক্যান বিলিভ অর নট, বিগত সাল থেকে আপনি 100 এক্সাম্পলও যদি প্র্যাকটিস করেন, জাস্ট বুঝে শুনে রুলসটা ফলো করে, মানে এক্সাম্পলটা পড়বেন তারপর রুলসে যাবেন, ব্যাখ্যা সহকারে পড়েন, এখান থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। যেমন মনে করেন যে কারক বিভক্তির কি আছে, মনে করেন মাইনাস হলে অপদান কারক, প্লাস হলে অধিকরণ কারক, এরকম কিছু কিছু টেকনিক আছে। আমি তার ক্লাস নিতে আসি নাই, এটা ক্লাসে হয়তো আলোচনা করতাম। অপদান কারক কোনো কিছু থেকে যখন ছিটকে পড়ে যায়, মাইনাস হয়ে যায়, তখন অপদান কারক, প্লাস হলে অধিকরণ কারক। হ্যাঁ, আমরা যখন কি করি, উৎসর্গ করে দেই, স্যাক্রিফাইস করি, তখন কি কোন কারক, এভাবে হচ্ছে কারকগুলো কি করবেন, পড়ে নেবেন, প্রশ্ন করবেন যেটা কোন কারক, এটা কোন কারক, তারপর স্টেশন ছাড়লে কোন কারক হয়, স্টেশনে পৌঁছালে কোন কারক হয়। হ্যাঁ, তো এইভাবে কি করবেন। এরপর যে স্যাক্রিফাইস করলে কি সম্প্রদান কারক হয়। আবার রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে বলছে, এই টাইপের মানে কারকের বিগত সাল প্রশ্ন পড়লে আপনি পারবেন। প্লাস হচ্ছে 50 থেকে 100টা এক্সাম্পল যদি আপনি প্র্যাকটিস করেন, বুঝে শুনে প্র্যাকটিস করেন, তাহলে কারকের 1 মার্ক নিশ্চিত। এখানে 1 মার্কই আসবে, 2 দরকার নেই, একই আসবে ইনশাল্লাহ, 2 দিবেন এমন হয়। তারপর শব্দ থেকে বাইরে পিএসসির সবচেয়ে পছন্দের একটা টপিক, স্বাভাবিক জিনিস। আপনি ব্যাকরণ পড়বেন, বর্ণ শব্দ এগুলো প্রশ্ন ধরবে, তাই না? 1 থেকে 2 মার্ক কমন আসবে। এখন শব্দ তো আপনার উৎপত্তি বা উৎস অনুসারে শব্দ আছে, ঘটনা অনুসারে শব্দ আছে, অর্থ অনুসারে শব্দ আছে। শব্দের প্রকারভেদগুলো জানবেন, কোনটা মৌলিক শব্দ, কোনটা যৌগিক শব্দ। হ্যাঁ, এভাবে হচ্ছে প্রত্যেকটা শব্দ জানবেন, দেশি শব্দ কোনটা, বিদেশি শব্দ কোনটা, পর্তুগিজ শব্দ কোনটা। দেখবেন বিগত বিশেষ পড়লে কোন কোন শব্দগুলো বেশি প্রশ্ন আসছে, মূলত ওগুলো থেকে প্রশ্ন দেয়। সো আমি মনে করি এটা শুধুমাত্র বিগত সালের প্রশ্নগুলো যদি ভালো করে পড়েন, প্লাস কোনটা কোন শব্দটা ছন্দ দিয়ে পড়ে নেন, আশা করছি এখান থেকে 1 অথবা 2 মার্ক কমন আসবে। হ্যাঁ, দ্বিরুক্ত শব্দ এখান থেকে শুধু বিগত পড়বেন, শুধু বিগত, আর বাড়তি পড়ার দরকার নাই। পদ থেকে ইদানিং প্রশ্ন দিচ্ছে, আর এটা দিবেও। পদ থেকে পদ প্রকরণ, এখান থেকে 1 অথবা 2 মার্কের প্রশ্ন আসবে। সো পদ প্রকরণটা কিভাবে পড়বেন, এটাও বিগত সাল পড়বেন। বুঝে শুনে বিগত সাল প্রশ্ন পড়লে আশা করছি যে আপনি কি করতে পারবেন, এই পদ প্রকরণটা বুঝে ফেলতে পারবেন। আমার কথা হচ্ছে বিগত সাল পড়ো আর ব্যাখ্যাটা বুঝো, তাহলে ওই রুলসটা কি হয়ে যায়, মাথায় গেঁথে যায়। সো আমরা কি করব, স্লোগান দিয়ে দিব যে বিগত সাল প্লাস কনসেপ্ট ক্লিয়ার, প্রশ্ন কমন।
ঠিক আছে। সো পদ প্রকরণ থেকেও খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে 1 অথবা 2 মার্ক কমন আসবে, এটা ভালো করে গুরুত্ব দিবেন, অনেকে এটার কথা বলে না এতক্ষণ পর্যন্ত। আচ্ছা ক্রিয়ার কালটা বলে ফেলি, ক্রিয়ার কাল যেটা, এটা বিগত পড়লেই হবে, যদি আসে বিগত থেকে আসবে। এতক্ষণ পর্যন্ত রূপ তথ্যের অংশে যেটুকু আলোচনা করেছি এটা ক্লিয়ার কিনা একটু সি লেখেন, যদি এটা ক্লিয়ার হয় সি লেখেন। অনেকেই বলবে যে ব্যাকরণের ক্লাস করার কি আছে, দেখেন তো আমি এখান থেকে এইটুকু আলোচনা করছি, কতটা বিস্তারিত পড়ার কথা বলছি, একটাও বলি নেই মনে হয়, তাই না? ম্যাক্সিমাম বলছি বিগত, ম্যাক্সিমাম বলছি বিগত 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 সব বিগত। আপনি কি জানতেন যে এগুলো বিগত থেকে কমন আসে? জানতেন কিনা একটু কমেন্ট করতে বলে, মানে জানলে হচ্ছে হ্যাঁ লেখেন, আর যদি না জানতেন তাহলে না লেখেন। যদি কেউ জানেন যে এতগুলো জিনিস মাত্র বিগত পরেই কমন পাওয়া যায় বা প্যাটার্নটা বুঝে কমন পাওয়া যায়, যদি জানতেন হ্যাঁ লেখেন, আর যদি না জানতেন না লেখেন। একটু এটা দাও আমাকে। একটু বলেন তো। হ্যাঁ, প্রাইমারির জন্য একই সাজেশন ফলো করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। হ্যাঁ, প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর এখানে একটু বলেন যে আমি যে যখন আলোচনা করলাম শুধুমাত্র এগুলো বিগত পরে যে কমন পেতেন, এটা কেউ জানতেন কিনা? যদি জানেন তাহলে হ্যাঁ লেখেন, আর না জানলে না লেখেন। কিরে সিগন্যাল দিল কেন, আটকালো? ওকে, আচ্ছা কে কে জানতেন দেখি, তাহলে বুঝবো যে আমি হয়তো নতুন কিছু শিখাতে পারতেছি অথবা শেয়ার করতে পারতেছি। হ্যাঁ, না জানলে হ্যাঁ, এই তো অনেকে বলছে না, যারা যারা জানতেন না যে ব্যাকরণের এত কঠিন কঠিন টপিকগুলো শুধু বিগত পরেই কমন পাওয়া যায়, এটা যদি না জানতেন না লেখেন, আর জানলে হ্যাঁ লেখেন, তাহলে বুঝবো না আমি আপনাদেরকে নতুন কিছু বলতেছি। মানে এটা হয়তো এত এত প্ল্যাটফর্ম আছে, কেউ বলছে কিনা জানি না, কোনো টিচার বলছে কিনা জানি না। একটু বলেন তো জানতেন কিনা আমাকে বলেন না, একটু কষ্ট করে হ্যাঁ লেখেন 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 যে জানতাম না। নো অথবা নো লেখেন, আর যারা জানতেন তারা ইয়েস লেখেন, ওয়াই লেখেন, বা এন লিখলে বুঝবেন নো মানে জানি না, আর যারা ওয়াই লিখছেন তারা বুঝবো যে ও জানতেন। ঠিক আছে, আর মেনশন করে দেন, একটু বন্ধুদেরকে মেনশন করে দেন। ঠিক আছে, হ্যাঁ, আমাদের দেশের স্টুডেন্টদের শুধু ভাই প্রিলি ফেল করি। আপনি জানেন না যে প্রিলিতে ফেল করার অন্যতম কারণ এইটাতে মার্ক না উঠানো। কারণ সাহিত্যের অনেক প্রশ্ন, অনেক জায়গা আছে কঠিন করা যায়, ব্যাকরণের চাইলেও এই জায়গাগুলো বেশি কঠিন করা যায় না। সুতরাং সিস্টেম না বুঝে পড়াশোনা করলে ভাই ফেল তো করবিনি। একটু কাইন্ডলি হ্যাঁ ব্যাখ্যা সহ পড়ানো লাগতো, এখন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না জানলে তো কষ্ট করতে হবেই। এখন জানছেন তো, এখন পড়া কমে গেছে না, এগুলো কত বড় টপিক। এক বর্ণই আপনার পৃষ্ঠা আছে মনে বর্ণের পৃষ্ঠা কত রে? বর্ণের মধ্যে মনে প্রায় 2-250 মধ্যে এক্সাম্পল আছে না বর্ণের মধ্যে? ধ্বনি বর্ণের মধ্যে প্রায় 2-250 এক্সাম্পল আছে। আপনি শুধু বিগত সাল পড়েই তো কুলাবেন না, ব্যাখ্যা পড়বেন কখন? এগুলা শুধুমাত্র ব্যাখ্যা পড়লেও অনেক করা যায়, তাই না? ওকে, একটু কষ্ট করে যেহেতু ইউনিক জিনিস জানতেছেন একটু মেনশন করে দেন। উপস্থিতি খুবই কম আজকে, যেহেতু শুক্রবার স্বাভাবিক এরকম হবে এটা আমি জানি। আমার কাছে উপস্থিতি মুখ্য না, যারা আছে ওদেরকে হেল্প করা মুখ্য। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বাক্যতত্ত্ব আলোচনা চলে যাই। যারা যারা মেনশন করেন নাই আপনাদেরকে কিছু বলবো না, শুধু এটুকু বলবো আপনি এখানে সাজেশনে যা পাবেন এটা বাংলাদেশে কোথাও পাবেন না। অনেক কোচিংয়ে 10,000-12,000 টাকা দিয়ে ভর্তি হবেন, ভর্তি হয়ে কি হবে, ওই 1 বছর 5 মাস 6 মাস ঘুরবেন, আপনাকে টিচারে আস্তে 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 এগুলো বলতে বলতে আপনার পরীক্ষা চলে আসবে। সুতরাং এখান থেকে যেটা পাবেন না কোথাও পাবেন না। একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন দেন। কি আজকে কি নেট কি ক্লিয়ার না? তোমারটার সমস্যা হচ্ছে, মোবাইল নেট আছে দেখ, মোবাইলের নেটটা সেট দাও, কাজ করে না, আবার একটু সেটিংটা চেক করে করো। আচ্ছা ওকে, আমরা আলোচনা চলে যাই। খুবই হতাশাজনক উপস্থিতি, আর মেনশন করতেছেন না কেউ। আপনারা যদি মেনশন না করেন সাজেশন কঠিন হয়ে যাবে। যত মেনশন করবেন আমাকে যত মানে একটা প্রাণচঞ্চল রাখবেন, সাজেশন তত শর্ট হয়ে আসবে। আমার বাগ্নেই আপনার ওই গত সপ্তাহে পরীক্ষা দিয়েছে, ওকে যা ম্যাথ করাচ্ছি সব কমন আসছে। অবাক, মাদ্রাসায় পড়ছি সে অনেক আগে, এখনও কোন টিচারের মেন্টালিটি কোথায় আমরা ধরতে পারি। আল্লাহর মতো অ্যানালাইসিস পাওয়ারটা অনেককে দেয় না, এটা আমার আছে, তবে এটা এমনি এমনি পাইনি, অনেক কষ্ট করি। এই যেগুলো আলোচনা করছি না, এগুলা প্রত্যেকটা জিনিস যেটা বলছি এইভাবেই কমন আসবে। ওকে, তো চলেন আমরা বাক্যতত্ত্ব আলোচনা চলে যাই। বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, এখানে
এটা যদি আসে এখান থেকে বিগত থেকে আসবে। গত বিসিএসও প্রশ্ন আসছিল মনে হয়, তাই না? 46টার মধ্যে মনে হয় একটা প্রশ্ন আসছিল বিগত থেকে, থেকে বিরাম চিহ্ন থেকে মনে হয় একটা প্রশ্ন আসছিল। এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, সুতরাং বিগত পড়লেই হবে। এই বিরাম চিহ্ন থেকে যদি আপনি ডিটেলস পড়েন, ভাই আপনার একদিন তো এখানেই শেষ। বিরাম চিহ্ন থেকে যদি কেউ ডিটেলস পড়ে একদিন তো এখানেই শেষ। সুতরাং বিগত সালের প্রশ্নটা আপনি পড়বেন, প্লাস বিরাম চিহ্নে কিছু টেকনিক পাওয়া যায়, ইউটিউবে সার্চ দিন যে বিরাম চিহ্ন মনে করেন কতটা, এটা কীভাবে মনে রাখবেন, কিছু টেকনিক পাওয়া যায়। টেকনিক প্লাস বিগত সাল পড়বেন বিরাম চিহ্ন থেকে, যদি আসে বিগত থেকে আসবে। এটা ইরেগুলার প্রশ্ন হয় এখান থেকে, সুতরাং এটা আমি এমনি লিখিনি, তবে মাঝে মাঝে আসবে। বাক্য থেকে 1 মার্ক আসবেই, বাক্য থেকে 1 মার্ক আসবেই, কারণ বাক্য না বুঝলে ব্যাকরণ বুঝে লাভটা কি। সুতরাং বাক্য থেকে কীভাবে পড়বেন, হ্যাঁ, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। তো এই 3 প্রকার বাক্য, তারপর হচ্ছে বাক্যের আরও কিছু এক্সাম্পল বুঝে শুনে এটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন, এটা ডিটেলস পড়বেন। হ্যাঁ, এটা ডিটেলস পড়বেন, কারণ এটা রিটেনেও আসে, রিটেন প্লাস প্রিলি। এটা রিটেনও আসে, গত রিটেনও আসছিল, 46ও আসছে, 45ও আসছে। সুতরাং বাক্য এমন একটা টপিক, প্রিলি রিটেন সব জায়গায় আসে, ডিটেলস পড়বেন, তবে প্রশ্ন বিগত থেকেই কমন আসবে। বাচ্চ পড়বেন, বাচ্চ থেকে 1 মার্ক দিয়ে রাখছি আর কি, সবসময় তো আর আসে না, তবে 1 মার্ক আসতে পারে। এটা 1 কেটে দিই, 1 কেটে দিই, পরে বলবে ভাই ভাই এখানে 1 লিখছিল কেন আসলো না। এটাও রেগুলার প্রশ্ন হয় বিগত, এটাও কি পড়বেন, বিগত পড়বেন। আশা করছি যে এখান থেকে কমন আসলে বিগত থেকে আসবে, অথবা এই বাচ্চার প্রশ্নটা বিগত অথবা একটু কনসেপ্ট, বাচ্চা তো বেশি বড় না, এটা একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়েন, ছোট টপিক কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে পড়েন। না, বিগত লিখলাম না, এটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন। হ্যাঁ, সি মানে সে কনসেপ্ট ক্লিয়ার, বাচ্চাটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন, এখান থেকে কমন আসতে পারে। উক্তি থেকে বিগত, বানান শুদ্ধিকরণ, এটা ফরজ, এটা প্রিলি প্লাস রিটেন, দুইটা দিয়ে কমন আসবে। এই বানান শুদ্ধিকরণ এবং বাক্য শুদ্ধকরণ থেকে কমপক্ষে 1টা, 2টা বা 3টা প্রশ্ন আসবে। এটা বাংলা ব্যাকরণ পার্টেও আসে, মেন্টাল অ্যাবিলিটিতেও আসে। সুতরাং বানান শুদ্ধিকরণ বা বাক্য শুদ্ধিকরণের মধ্যে 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক আসবে, প্রিলিতেও আসবে, রিটেনও আসবে। এটা আপনি কি করা লাগবে, রিটেনে তো ফরজ, রিটেনে মাস্ট একটা প্রশ্ন আসে বাক্য শুদ্ধিকরণ থেকে। সুতরাং এটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না। কি করা যাবে না, মিস দেওয়া যাবে না। আজকে থেকে মনে রাখবেন, বাংলা ব্যাকরণের আরো একটা টপিক যেখান থেকে পিএসসি কোনোদিন প্রশ্ন মিস করে না, তার নাম বানান শুদ্ধিকরণ এবং বাক্য শুদ্ধিকরণ। সুতরাং কি করবেন, স্লোগান দিবেন। কি স্লোগান দিবেন, যে বাংলা বানান এবং বাক্য শুদ্ধিকরণ কি করব না শিখে এক্সাম হলে যাব না। যে বানান শুদ্ধ করবেন না, বাক্য শুদ্ধ করে যাবেন না, সে যেন এক্সাম হলে না যায়, এটা এখান থেকে বলে দিলাম। কারণ এই 2টা জায়গাতে প্রশ্ন মিস করা মানে আপনি আল্লাহর রহমতে প্রিলি, আল্লাহর রহমতে উপর আল্লাহর কাছে চলে যাবে। সুতরাং এই বানান এবং বাক্য শুদ্ধকরণ না পড়ে কেউ এক্সাম হলে যাবেন না। আপনার অধিকারই নেই, কারণ আপনি জানেনই তো যে রিয়াজ ভাই বলে দিচ্ছে এই টপিক পড়া ছাড়া এক্সাম হলে যাইতে না। সুতরাং কি করবেন, সবার আগে এই টপিকটা যেখানে বলবো, জোর দিব, এগুলো আগে শেষ করার চেষ্টা করবেন। এগুলো থেকে প্রশ্ন আসবে, তবে এগুলো থেকে ম্যাক্সিমাম সময় বিগত সাল প্রশ্ন করে, অথবা বিগত সালের ব্যাখ্যা সহকারে পড়লে এখান থেকে প্রশ্ন কমন আসে, অথবা আপনি এটা ডিটেলস পড়লে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এটা ভাই এমনি তো জানা দরকার। সো এটা ডিটেলস পড়বেন। হ্যাঁ, এটা ডিটেলস পড়বেন, প্রিলি রিটেন আসে তো ডিটেলস পড়বেন, তবে বিগত থেকে কমন আসবে। হতে পারে বিগত 4টা অপশন, 4টা প্রশ্নকে মিলে একটা প্রশ্ন করে দিবে, যেটা আমি বিশেষ মাস্টার প্ল্যানে করি, যেটা কোর্স ফি হচ্ছে 2550 টাকা। এটা এই ব্যাচে আমি যেটা করি, এইগুলো হচ্ছে কয়েকটা মিলে একটা প্রশ্ন করে দিই, যা মানে মাথাকে খেলানোর চেষ্টা করি আর কি। সো এই প্রশ্নটা, এই টপিকটা অবশ্যই কি করবেন, পড়বেন। এই 2টা টপিক না পড়ে এক্সাম হলে যাবেন না, যদি না পড়েন হলে যাওয়ার দরকার নেই। ওকে, সো আমরা হচ্ছে বানান শুদ্ধিকরণ এবং বাক্য শুদ্ধিকরণ নিয়ে কথা বললাম। এখান থেকে প্রশ্ন 1টা, 2টা বা 3টা আসতে পারে। তারপর হচ্ছে আপনার অর্থতত্ত্ব। এখানে অভিধান নিয়ে কি অর্থ, বাংলা অভিধান নিয়ে প্রশ্ন মাঝে মাঝে দিয়ে দেয়, চালা চাটি এরকম দিয়ে, কোনটা আগে বসবে। সো এটা বিগত পড়বেন। এগুলো আপনি ডেপথ কোশ্চেন পড়ে পারবেন না, যদি পারেন এমনি বুঝে শুনে পড়েন। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তাই বিগত পড়েন। যদি কমন আসে আসলো না, আসলে নাই। আর ছন্দ অলঙ্কার থেকে বিগত পড়বেন, শুধু বিগত পড়বেন, ঠিক আছে? আচ্ছা, সো ছন্দ অলঙ্কার থেকে শুধু বিগত পড়বেন। আসলে এখান থেকে বিগত কমন আসবে, না হয় খুব ডেপথ আসবে, কেউ পারবে না। সো এখান থেকে বিগতটা পড়ে নিবেন। কিছু টপিক থাকবে অনেকে গুরুত্বই দেয় না, আমি মনে করি একটু বিগতটা পড়ে যায় না। 5-7টা প্রশ্ন আছে, হয়তো এখান থেকে কমন চলে আসলো, মানে 1 মার্ক, গোটা 1 মার্ক। এবার মোস্ট ডিমান্ডিং পার্ট,
যেটা নিয়ে মুখস্থ পাঠ নিয়ে কথা বলবো। বাংলা ব্যাকরণের মুখস্থ পাঠ নিয়ে আমি আজ পর্যন্ত কোথাও দেখি না কোনো টিচারের জিনিসগুলো একটু ভাগ করে দিতে। ভাই কষ্টের বিষয়, একটু স্টুডেন্টকে সহজ করে দেন না। আপনার টিচার মানুষ একটু সহজ করে দিবেন না? আমরা ছোট মানুষ, আমরা আর কি বলবো? এখান থেকে যা বলবো সবগুলো কমন আসবে। সোজা কথা এখানে যেভাবে বলবো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, গ্যারান্টি করতেছি। সুতরাং এই কথাটা কেউ বলেনি। যে কথা কেউ বলেনি এটা কে বলে? রিয়াজ ভাই। কে বলে? যে কথা কে বলেন এটা কে বলে? কমেন্ট করেন তো। যে কথা কেউ বলেনি কে বলে? এটা পুরা নাম লিখতে হবে না, আর লেখেন। আমি জানি মুখস্থ পাঠ নিয়ে চ্যালেঞ্জ করলাম, কেউ বলেনি এই কথাটা। আমি যেটা বলবো এখন, যে কথা কেউ বলেন এটা কে বলে লেখেন। যে আর যদি আমি বলে থাকি আর লিখবেন। এই পাঠে আমি যেটা আগুন ঝরানোর কথা বলবো এটা অনেকেই বলে না। ইউ ক্যান বিলিভ অর নট, আপনার 1 মাসের কষ্ট আমি মাত্র 3-4 দিনে নিয়ে আসবো। কতদিন? কমেন্ট সর্বোচ্চ না আসলে পড়াটা অনেক বড় হয়ে যাবে। যদি কমেন্ট যদি করেন যে এটা আমি সব প্রথম বলতেছি, তাহলে আপনার 1 মাসের পর আমি 3-4 দিনে নিয়ে আসবো। আর যদি কমেন্টে না করেন তাহলে আপনাকে এক মাস পড়া দিয়ে দিব। বলেন তো, যে কথা কেউ বলেন এই কথা কে বলে? কমেন্টে লেখেন, আর লেখেন, তাহলে বুঝবো না ঠিক আছে ক্লাসে মনোযোগ আছে। লেখেন, আমাকে একটু মোবাইলটা দাও, এটা একটু ইয়ে করবো না। আহা, এখানে ঠিক আছে। লেখেন লেখেন লেখেন, একটু আর লেখেন। আপনার 1 মাসের পর আমি মাত্র 3-4 দিনে নিয়ে আসবো। এখানে অনেকে আমার সামনে আছে, কয়েকজন সামনে আছে, ওদেরও ওটা পড়াতে কাজে আসবে। না হয় এটা আর না লিখলে সাজেশন কঠিন হয়ে আসবে, আর লিখলে 3 দিনে পড়া নিয়ে আসবো। একটা সাজেশন দিব যেটা আপনাদের কোনো টিচার বলেনি, একদম মানে আমি একদম ইনস্ট্যান্ট দ্বারা চ্যালেঞ্জ করলাম। একটা টিচার ওই কথাটা বলে না যেটা আমি এখন বলবো। একটু আর লেখেন তো, একটু আর লেখেন। যে রিয়াজ ভাই আজকে 1 মাসের পর 3 দিনে নিয়ে আসবে, তাহলে অবশ্যই এটা আর লিখবেন, মেনশন করবেন এটা। আর লেখেন, আর লেখেন, আর লেখেন, আর লেখেন। দেখি আর হলেই বলবো। আপনারা অনেকে যারা সায়েন্সে পড়েন, কমার্সে পড়েন, আর্টস ব্যাকগ্রাউন্ডের অনেকে আছে শুধু এই পাঠটা নিয়ে মাথাটা শেষ করে ফেলে। আমি কিভাবে পড়ি এবং প্রতিবার কিভাবে কমন আসে এটা এখন বলবো। হ্যাঁ, তোমার ফোনে তো কিরে মোবাইলে ডাটার সমস্যা আছে। আর লেখেন, এটা স্লোগান হোক। আমি লাইভ ক্লাসে চ্যালেঞ্জ করছি, এই কথাটা আপনাদের কেউ বলা নেই। বাংলা ব্যাকরণে মুখস্থ পাঠে একটা শর্ট সাজেশন দিবে, এটা আপনি 3 দিনে শেষ করবেন, যেটা অন্যান্য টিচারের ইনস্ট্রাকশন হওয়ার কারণে 1 মাস পড়তেন। আর লেখেন, যে কথা কেউ বলেনি সে কথা কে বলে? রিয়াজ ভাই। আর লেখেন, আর লেখেন। এখনই আমি শুরু করবো। এটা নিয়ে একটা কথা বলবো। হতাশাজনক উপস্থিতি। যে বোকারা আজকে ক্লাস করেনি তারা এটা 1 মাসে পড়বে। কয় মাসে পড়বে? 1 মাসে পড়বে। আর যারা ক্লাস করছে তারা 3 দিনে পড়বে। যারা ক্লাস করছে ওরা হচ্ছে সৌভাগ্যবান, যারা ক্লাস করে না তারা দুর্ভাগা। আপনার বন্ধুদেরকে অবশ্যই মেনশন করেন এই পাঠটা বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ, যেখান থেকে আপনি ভালো মার্কস ক্যারি করলে প্রিলিতে কোয়ালিফাই করার চান্সও তৈরি হবে। এই জায়গাটা ঠিক আছে? মেনশন করে দেন, একটু মেনশন করেন। সর্বোচ্চ মেনশনকারী যারা মেনশন করবেন ওদেরকে সাজেশন দিব। আমি লাইভ ক্লাসের পরে কমেন্ট চেক করবো কে কে মেনশন করছে। যে মেনশন করে নেয় আজকের এই সাজেশনটা আমি দিব না। ওকে, সো মেনশন করে দেন বন্ধুদেরকে। আমি বলি এক কথায়, এই যত টপিক আছে এখানে সবগুলা বিগত, সবগুলা বিগত পড়বেন। আর বিগত সালে যখন প্রশ্ন পড়বেন জব সলিউশন থেকে পড়ার সময় একটু ব্যাখ্যা সহকারে পড়বেন। আপনি বিশ্বাস করেন ম্যাক্সিমাম সময় এই মুখস্থ পাঠ যা আছে সবগুলা থেকেই বিগত সাল থেকে প্রশ্ন কমন আসে। আর একটা দুটা যদি একটু কঠিন আসে সেটা আপনি ওই যে বিশেষ প্রশ্ন ব্যাংক যখন ব্যাখ্যা পড়বেন ওই ব্যাখ্যার আন্ডারে কিছু প্রশ্ন চলে আসবে। সুতরাং এটা কি পড়বেন? বিগত প্লাস ব্যাখ্যা। এই ব্যাখ্যা কিসের? প্রশ্ন ব্যাংকের। এই কথা কি কেউ বলছিল কখনো যে এত এত পাঠ, এত এত পড়া, পারিবেশিক শব্দ, সমার্থক শব্দ? আচ্ছা একটা বলে দিই শব্দ। হ্যাঁ, তা আগে এটা বললাম যে এই পাঠ থেকে সব কি আসবে? বিগত প্লাস বিশেষ প্রশ্ন ব্যাংক থেকে যখন ব্যাখ্যা সহকারে পড়বেন এইগুলা থেকে এনাফ। এগুলা থেকে কি এনাফ? এটা সহজ হয়ে গেল না? যে আপনাদের কি কোনো টিচারে বলছিল যে এগুলা থেকে শুধু বিগত থেকে প্রশ্ন কমন আসে? আমি জানি কেউ বলেনি, কারণ আমি মোটামুটি সব টিচারের খবর রাখি। মোটামুটি বাংলাদেশে ম্যাক্সিমাম টিচারের খবর রাখি। তার কারণ কোন টিচার ভালো পড়ায় না পড়ায়, কে কেমন গাইডলাইন, এগুলো খোঁজখবর রাখতে হয়। নিজের কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য এগুলো খোঁজখবর রাখতে হয়। সুতরাং
এখান থেকে এই মুখস্থ পাঠ সব বিগত পড়বেন, প্লাস বিগত সালে যখন প্রশ্ন পড়বেন জব সলিউশন থেকে পড়ার সময় ব্যাখ্যাটা একটু ভালো করে পড়বেন। ব্যাখ্যা প্লাস বিগত সাল প্রশ্ন পড়লে 100% এখান থেকে কমন আসবে। এখন কোন টপিক থেকে কয়টা আসতে পারে এটা কথা বলবো। শব্দার্থ থেকে 1, 2 অথবা 3 মার্ক আসবে। কত আসবে? শব্দার্থ থেকে 1 অথবা 2 মার্ক বা 3 মার্ক বিগত পড়বেন, ঠিক আছে। আগে তো বললাম পুরা মুখস্থ পাঠ বিগত প্লাস কি ব্যাখ্যা, ঠিক আছে। তাহলে শব্দার্থ বা সমার্থ শব্দ থেকে 1টা 2টা বা 3টাও আসতে পারে। এটা হচ্ছে প্রশ্নকর্তার মাথার উপর, তবে এখান থেকে প্রশ্ন দিবেই। কারণ আপনি বাংলা আপনার লেখার গুণগত মান বৃদ্ধি করার জন্য কি লাগে? সমর্থ শব্দ লাগে। তো বিপরীত শব্দ থেকে 1 আসতে পারে, রেগুলার মাঝে মাঝে আসে, মাঝে মাঝে মিসও যায়, কিন্তু 1 মার্ক আসার পসিবিলিটি বেশি। পারিভাষিক শব্দ থেকে 1 মার্ক আসার সম্ভাবনা বেশি। 1-2 বার মিস যায়, যেটা 1-2 বার মিস যায় আমরা এটাকে ধরবো যে এটা রেগুলার আসে, ঠিক আছে। সো এখান থেকে 1 মার্ক আসবে ইনশাল্লাহ, হয়তো মাঝে মাঝে মিস যেতে পারে। বাগধারা ও প্রবাদ প্রবচন থেকে 1, 2 অথবা 3 মার্ক, এগুলা ইদানিং প্রশ্ন কমন হয়ে আসছে, মানে আগে মাঝে মাঝে মিস করতো, এখন ম্যাক্সিমাম সময় দেয়। এগুলা থেকে আবার আপনার বিশেষ রিটেনও আসে। সো এটা প্রিলি প্লাস রিটেন। তো বাগধারা এবং প্রবাদ প্রবচন থেকে 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক আসতে পারে। এগুলো বেশিরভাগ সময় বিগত আসে, আবার বিগত সালের ব্যাখ্যা থেকে আসে। তারপর শব্দের বিশিষ্টের প্রয়োগ, এটা বিগত সাল। বাক্য সংক্ষেপণ 1 মার্ক আসবেই, 1 মার্ক আসবে, ঠিক আছে। আর তারপর হচ্ছে পত্র লিখন, সারাংশ, বাপ সম্প্রসারণ, অনুবাদ, শূন্যস্থান পূরণ, সংবাদপত্র, এইগুলো কি করবেন? এগুলো জাস্ট বইতে যেহেতু দিয়েছে টপিকটা উল্লেখ করছি, বিগত পড়বেন। একদম বিগত 5-7টা প্রশ্ন, 8-10টা প্রশ্ন হবে আর কি, 10-12টা প্রশ্ন এরকম, এগুলা বিগত পড়বেন। এই সংবাদপত্র থেকে 1 অথবা 2 মার্ক আসবে। যেমন এই সংবাদপত্রের সম্পাদককে, এটা কত সালে প্রকাশিত হয়েছে, এটা মূল থিমটা কি, সংবাদ প্রভাকর কার, হ্যাঁ, প্রথম সংবাদপত্র কোনটি, তারপর আপনার আরো কি যেন একটা শনিবারের চিঠি, হ্যাঁ, এটা কার, এটা কখন, তারপর হচ্ছে ধূমকেতুটা কার। এই সংবাদপত্র থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, প্রতি বছর আসে এবং আসবে। 1-2 বার মিস যাওয়া মানে এটা মানে না, ম্যাক্সিমাম সময় 1 অথবা 2 মার্ক আসবে ইনশাল্লাহ। সো এটাও বিগত পড়বেন। তার মানে এখানে কোন টপিক থেকে কত মার্ক আসে সেটা তো বললাম, প্লাস সবগুলা বিগত প্লাস শুধুমাত্র ব্যাখ্যা সহকারে পড়বেন। তাহলে এখান থেকে কি আসবে? মোটামুটি সবগুলি আপনি কমন পাবেন। বিগত সাল প্লাস জব সলিউশন থেকে যখন বিগত সাল পড়বেন তার ব্যাখ্যা থেকে মিলাই পড়বেন। আশা করছি এখান থেকে কি আসবে? সবগুলা থেকে ইনশাল্লাহ কমন আসবে, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি বলেন তো, যে ভাই এটা ক্লিয়ার হয়েছে, সি লেখেন। আবার এটা বলেন তো একটু, আচ্ছা এত কষ্ট করে একটা শিখাই দিলাম, এই পড়াটা আপনি যদি বিগত সাল না পড়ে ভিতরে প্লাস ডিটেলস পড়তেন, আপনাদেরকে 1 মাস লাগতো না। এই যেমন সমার্থ শব্দ কত পড়া আছে, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, বাগধারা, প্রবাদ প্রবচন অনেক পড়া আছে না, এগুলা পড়তে অনেকেরই 1 মাস লাগবে। কিন্তু আমি যখন বিগত বলছি, আপনি 3 দিনে শেষ করে ফেলতে পারবেন। বিশ্বাস করেন, সিরিয়াসলি যদি পড়ান 3 দিনই শেষ হয়ে যাবে এগুলা। বিগত সালে প্রশ্ন তো বেশি না, সুতরাং আপনার 1 মাসের পর আমি 3 দিনে নিয়ে আসছি, এটাকে একটু থ্যাংক ইউ দিবেন না, বন্ধুদেরকে মেনশন করবেন না, একটু মেনশন করেন যে এটা তো ঠিক যে এই কথা আর কেউ বলে না, তাই না? একটু মেনশন করেন, আমি দেখি কে কে মেনশন করলেন, কে কে বলছেন যে ভাই থ্যাংক ইউ ভাই, এই জিনিসগুলো আগে কেউ বলেনি। আমি এখন কমেন্টটা চেক করবো, কারণ আমার সেকেন্ড ফোনে একটু ঝামেলা হচ্ছে, ঠিক আছে। একটু মেনশন করেন আর বলেন যে এটা আপনার পড়া কমছে কিনা একটু বলেন। আজকে নেটে প্রবলেম না? নাকি এখানে কিছু বোঝা যাচ্ছে না আসলে? একজনে কমেন্ট করছে যে বিগত সাল, সত্যি বিগত সাল থেকে মানে পড়লে আসবে কিনা আরেকবার বলতে। আরে রিয়াজ ভাই যেগুলো বলে চ্যালেঞ্জ সহকারে বলে, যারা আমার পেজ এবং গ্রুপে আছেন তারা জানেন তো আমার অ্যানালাইসিস সম্পর্কে। আলহামদুলিল্লাহ, অ্যানালাইসিসে বাংলাদেশে আমার থেকেও বেস্ট অ্যানালাইসিস কেউ করতে পারবে না। এটা আল্লাহর রহমত আর আমার পরিশ্রম, এবং আমি এটা বিশ্বাস সহকারে বুকে হাত দিয়ে বলি, বেস্ট অ্যানালাইসিস বাংলাদেশে আমি করি। এটা আপনি যদি বলেন, অনেকে বলবো যে অহংকার করে বলছেন, না, এটা আমি অনেক ভালোবেসে করি। এই যে ক্লাস নিচ্ছি না, আমার কিডনির এপাশে ব্যথা করতেছে, গত সপ্তাহে ব্যথা ছিল, আগের সপ্তাহ 3 সপ্তাহ ব্যথা করতেছে। কিন্তু আমি এই জিনিসগুলা আমার বিশেষ মাস্টার প্ল্যান, এই যে 120 ডেজ বিশেষ মাস্টার প্ল্যান 120 ডেজ, যে এক্সাম ব্যাচটা আছে না, যেটা ভর্তি চলতেছে, এটা ভর্তি চলতেছে, হ্যাঁ ভর্তি চলছে, এটা কোর্স ফি হচ্ছে 2550 টাকা, হ্যাঁ 2550 টাকা। এই এক্সাম ব্যাচটা আমার করোনা থেকে, যার কারণে আমার যে সিলেবাসটা আছে বাংলাদেশের বেস্ট একটা সিলেবাস। এই সিলেবাসটা আমি
4 বছরের পরিশ্রম আমার, অর্থাৎ প্রতি বছর এত অ্যানালাইসিস করছে সিলেবাসের জন্য যে সিলেবাস বাংলাদেশে কোনো এক্সাম ব্যাচে নেই, যার কারণে আমি অ্যানালাইসিস করতে করতে এই অ্যানালাইসিসটা আমার বেস্ট এই কারণেই হয়েছে কারণ আমি 4 বছর এটার পিছনে পরিশ্রম করছি। যেমন নর্মালি কোচিং সেন্টারে কি হয়, একটা টিচার একটা বিষয় পড়ায় বা যিনি মেন্টর থাকেন হেড, মনে করেন এই কোচিংয়ের মালিক, উনি কি নিজে এটা নিয়ে ইয়ে করে, আমার এক্সাম ব্যাচ তো পরিচালনা করে আমি, যার কারণে পুরো জিনিসটা যেহেতু আমার নিজ হাতে করা এবং আমি এটা নিয়ে অ্যানালাইসিস করি, আর আমার এক্সাম ব্যাচটা শুধুমাত্র এই যে 2550 টাকা দিলেন না, এটা এই যে বিসিএস মাস্টার প্ল্যান 120 ডেজ 120 দিনে 140 প্লাস মার্কের যেটা টার্গেট, প্লাস কনফিডেন্সের সাথে যে 13টা ব্যাচ গেছে, এখন কোনো দুর্নাম নেই, সম্মানের সাথে যে 12টা ব্যাচ শেষ করছি, প্লাস আরও কিছু ব্যাচ ছিল, সব মিলে 17-18টার মতো ব্যাচ ছিল। এই যে এতগুলো ব্যাচে কোনো দুর্নাম আমার করতে পারা নাই কেউ, এবং আমার স্যাক্রিফাইস নিয়ে হসপিটালে বসে প্রশ্ন করছি। একটা কথা বলি, বিসিএস মাস্টার প্ল্যানে কেন আসবেন জানেন, বা আমাকে আপনি কেন ফলো করেন, বা আমার গ্রুপটা কেন ফলো করেন? বাংলাদেশের কোনো কোচিংয়ের কোনো মেন্টর কখনো কি বাবার স্ট্রোকের দিন পরীক্ষা চালু রাখছিল? বিসিএস মাস্টার প্ল্যানে কেন ভর্তি হবেন তার কথা কিছু বলি। 2550 টাকা আমি কেন নেই? বাংলাদেশের হাইস্ট পেইড ব্যাচ আমারটা, কোনো এক্সাম ব্যাচে বাংলাদেশে 2550 টাকা নাই, এটা সত্যি কথা। আমি আবারও বলছি, বাংলাদেশের সবচেয়ে বেস্ট, আমি নিজে বলবো, এটা আমার রাইট, আমি অনেক কষ্ট করছি। বিসিএস নিয়ে অ্যানালাইসিসের যে বিষয়টা, বেস্ট অ্যানালাইসিসটা আমি করি আলহামদুলিল্লাহ, এটা অহংকার না, আমি জাস্ট বললাম কেন করছি, কিভাবে হলো, কেন বিসিএস মাস্টার প্ল্যানে ভর্তি হবেন। বাবার স্ট্রোকের দিন আমি আমার ব্যাচের এক্সাম কি করছি, চালু রাখছি, প্রশ্ন করে আপলোডও করছি। আপনি বাবার স্ট্রোকের দিন পারবেন, কোনো কোচিংয়ে কাজটা করছি, তাহলে কেন আমারটা বেস্ট হবে না? কারণ এরকম স্যাক্রিফাইস কোনো কোচিংয়ে করে না তো। কিডনি নিয়ে আমার প্রবলেম, আমার 11টা স্টোন আছে 2 কিডনিতে, কিডনি নিয়ে প্রবলেম, আমি হসপিটালে বসেও প্রশ্ন করছি। আমার জুনিয়র এখনও ঢাকাতে আছে, আমি ঢাকা ছিলাম ওর সাথে ম্যাচে, নাসিরে দেখছে আমি প্রশ্ন, নাসির এখন জানি না ভিডিওটা দেখতেছি কিনা, নাসির দেখছে আমি যখন আমার ডাক্তারের সিরিয়ালে বসি তখনও বসে বসে সাথে বই ছিল আমার, প্রশ্ন করছি বসে বসে। কোন বাংলাদেশের কোন কোচিংয়ের মেন্টর হসপিটালে বসে বসে প্রশ্ন করে আপলোড দিয়েছে, পরীক্ষাটা বন্ধ রাখে নাই? কোন কোচিংয়ের মেন্টর এই কাজটা করছে? কোন কোচিংয়ের মেন্টর হসপিটালে বারবার প্রবলেম নিয়ে দৌড়ানোর পরেও গাড়িতে বসে প্রশ্ন করে আপনাদের প্রশ্ন রেগুলার রাখছে, নিজের প্রবলেমটা কখনো সামনে আনেনি? কোন কোচিংয়ের মেন্টর? কেউ করা নাই তো এটা। কোন কোচিংয়ের মেন্টর পুরো 120 দিনে কখনো নিজের কারণে ছুটি নেয় নাই? আজকে একটা বাইরে আসি, প্রবলেম আছে, আজকে পরীক্ষা হবে না, এই কথাটা লেখে নাই। কোন কোচিংয়ের মেন্টর এই কাজটা করছে? কেন আমি বেস্ট এখানে অ্যানালাইসিস করতে পারি? বিকজ এটার জন্য আমি অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করছি, এবং অনেক খারাপ সিচুয়েশনও আমি কখনো আমার ব্যাচে আমি কখনো বন্ধ রাখি না। এই কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি পেমেন্ট আমাকেই করতে হয়। 2550 টাকা কোনো এক্সাম ব্যাচে নেই, কারণ যে সিলেবাসটা আমি করেছি এটা কোনো বাংলাদেশে কোনো কোচিংয়ে না, এবং পারবেও না। এটা কপি করতে পারবে কিন্তু এরকম অ্যানালাইসিস নিজে করতে পারবে না। তারপর হচ্ছে এরকম সিচুয়েশনে একটা কিডনি পেশেন্ট, আমি এই ব্যাচের প্রশ্ন করতে গিয়ে আমি সিকিডি হসপিটালে কামরুল হাসান স্যারকে দেখাইতে পারি নাই প্রথম দিন, যার কারণে আমার ডাক্তারের সিরিয়াল সন্ধ্যার টাকা চলে গেছে রাতের 1টা বাজে। কে করবে এই স্যাক্রিফাইস, কে করবে? সুতরাং বিসিএস মাস্টার প্ল্যান 120 ডেজ ব্যাচে আপনি কেন ভর্তি হবেন? তার অন্যতম কারণ উনি যেটা করেন অনেক ভালোবেসে করেন, আমি যেটা করি এটা ভালোবেসেই করি। অন্যান্য কোচিংয়ের কথা বলবো না, আমি যে 3টা কথা বলছি এই কাজটা কে করছে বলতে পারবেন? কোন মেন্টরে তাদের এক্সাম থাকবে বলে একটা স্টুডেন্ট পিডিএফ চাইছে বলে তার পিডিএফ করতে গিয়ে ঈদের দিন বাড়িতে আসে নাই, ঈদের সময় বাড়িতে আসে নাই, 2টা ঈদ ঢাকাতে কাটেছে? কোন মেন্টর? সুতরাং আপনি কেন আমার অ্যানালাইসিসটা বেস্ট বলবার, কেন চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে এভাবেই কমন আসবে? বিগত প্লাস জব সলিউশন থেকে ব্যাখ্যা পড়ার সময় ব্যাখ্যা থেকে কমন আসবে, কারণ এই অ্যানালাইসিসটা রিয়াজ ভাই করছে। সুতরাং সন্দেহ নাই যে এখান থেকে কমন আসবে। এইটা সব পরীক্ষার জন্য সব পরীক্ষার জন্য সাজেশন, আপনি প্রাইমারি, নিবন্ধন, বিসিএস সব চাকরি পরীক্ষার জন্য ব্যাংকে একটু ডেপথ আসে, যেটা আনঅর্থোডক্স কোশ্চেন, এটা এক্সাম্পল না, এটা আপনি একদম ডেপথ পড়েও হবে না। সো ব্যাংকেও ওইভাবেই কমন আসবে, যেগুলো একদম কঠিন আসবে ব্যাংকে সেটা ভিন্ন রকম, ব্যাংকে একটু কঠিন আসে। তবে এইভাবে প্রিপারেশন নেবেন, যেটা খুব বেশি কঠিন আসে এটা কেউ পারে না। এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কিনা? আর কেন বিসিএস মাস্টার প্ল্যান 120 ডেজ ব্যাচে আপনি ভর্তি হবেন এবং কেন আমাকে ফলো করতে পারেন, এটার কারণটা বুঝতে পারছেন তো না? সুতরাং আমি যে এখানে সাজেশনটা দিলাম, এটা আপনি চোখ বন্ধ করে আপনি যদি বিশ্বাস করেন এখানে 12 কিংবা 13 কমন আসবে। আপনি হয়তো এমন হতে পারে যে খুব বেশি প্রিপারেশন না করলে পারলে হয়তো আপনার সপ্তাহ মনে থাকবে না, কিন্তু 12-13 কমন আসবেই। এর মধ্যে আপনার ব্রেন যত শার্প থাকে আপনি হয় 12-13 পাবেন, যদি একটু কম শার্প থাকে বা কম প্রিপারেশন নিতে পারেন একটু কম পাবেন, কিন্তু প্রশ্ন প্যাটার্নটা এভাবেই হবে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন তো? একটু সি লেখেন।
সাহিত্য নিয়ে অলরেডি আমার এখানে আমার পেজে অলরেডি আপনার একজন বলছে সাহিত্য নিয়ে বলতে, আমি গত শুক্রবার যে ক্লাসটা নিয়েছি সেটা বাংলা সাহিত্য নিয়ে ক্লাস নিয়েছি, আজকে বাংলা ব্যাকরণ নিয়ে নিলাম, এর আগে ইংলিশ গ্রামার নিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে আর কোনটা নিয়ে নিলাম রে, জিকে বাংলাদেশ নিয়ে নিয়েছি না, জিকে বাংলাদেশ নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আপনার লাস্ট আপনার 47তম বিসিএস কখন হবে এটা নিয়ে আলোচনা করলাম। মোটামুটি অনেকগুলো ক্লাস হয়েছে, আশা করি সামনে ইনশাল্লাহ আরও ক্লাস হবে। এখন আপনারা তো মেনশন করেন না কীভাবে ক্লাস নেব, ঠিক আছে, যত মেনশন করবেন তত ক্লাস নেব, ওকে। তা আমরা আজকে বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করলাম। এখন একটু কথা বলবো, অনেকে আমাকে ইনবক্স করেন যে বিসিএস মাস্টার প্ল্যান আর ভর্তির কতদিন আছে বা কি আছে বা কি 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 থাকবে ব্যাচে, আমি ব্যাচটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, বাংলা ব্যাকরণ আমি যে সাজেশনটা দিয়েছি এটা ফলো করলে ইনশাল্লাহ। আবার এটা বলি যে এবার মনে করেন এই টপিক, মনে করেন পিএসসি প্রতিবার একটা দুটা প্রশ্ন কঠিন করে, যেমন বাংলা ব্যাকরণ করতে পারে বা ইংলিশ করতে পারে, যে এবার যে টপিকে কোশ্চেন কঠিন করবে সেবার সাজেশন কমন আসবে না, সোজা কথা। আপনি যেবার যে টপিকটা যে ওইবার কোনো বই থেকে বেশি কমন আসবে না, সেটা ভিন্ন রকম, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, যেবার যে টপিক, যেমন এবার যদি মনে করেন আপনার জিকে কঠিন করে, তাহলে জিকে আমরা যে সাজেশন দিয়েছি কমন আসবে না, আমাদের না, কারো সাজেশনই কমন আসবে না। আবার যেটা অ্যাজ ইউজুয়াল, এই সাজেশন সবসময় অ্যাজ ইউজুয়াল কোশ্চেনের জন্য, ঠিক আছে। তো যারা প্রশ্ন করেন যে বিসিএস মাস্টার প্ল্যান 120 ডেজ 13তম ব্যাচে আমাদের এক্সাম ব্যাচটা কবে চালু হবে? এক্সাম ব্যাচ চালু হবে হচ্ছে আপনার 20 তারিখ থেকে। হ্যাঁ, আজকে কত তারিখ? আজকে মনে হয় 13 না, 4টাও হতে পারে। আচ্ছা, আজকে 13 তারিখ, আর ভর্তির 2 দিন আছে। হয়তো আমরা আপনাদের রিকোয়েস্ট যদি করেন হয়তো 2-3 দিন বাড়াতে পারি ভর্তির ডেট, আর 2-3 দিন আছে সময়। এই 2-3 দিনের মধ্যে ভর্তি হয়ে যাবেন। আমাদের ব্যাচে ভর্তি হলে আপনি কি পাবেন? বিসিএস মাস্টার প্ল্যান প্রথম কথা টার্গেট মার্ক। হ্যাঁ, টার্গেট মার্ক কত? 140 প্লাস মাইনাস, ঠিক আছে। মানে আপনি 120 দিন আমাকে সময় দেন, 8-10 ঘন্টা করে সময় দিবেন, আপনি এই রেঞ্জের মার্ককে উঠানোর জন্য প্রিপারেশন নিয়ে দেবেন ইনশাল্লাহ। যে কোনো কোচিং থেকে আমাদের বেশি কমন আসবে, তার কারণ আমরা কোন কোন বই ফলো করে এটা তো অলরেডি ক্লাস নিয়েছি, সুতরাং কি কারণে আসবে তারও ব্যাখ্যা দিয়েছি, গ্যারান্টি করা এরকম মার্ক কমন আসবে। তারপর হচ্ছে রেগুলার এক্সাম থাকে। হ্যাঁ, রেগুলার এক্সাম থাকে। আমাদের ব্যাচ নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, যারা ব্যাচে ভর্তি হবেন তারা দেখতে পারেন একটু। 30, 40, 50 মার্কের ডেইলি এক্সাম হয়। ফাইনাল এক্সাম হয় 200 মার্কের। এটা হবে 89টা ডেইলি এক্সামের মাধ্যমে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে শেষ করাবো। ওই যে আলতো বলতো এরকম না যে ঢালাও পুরো এতগুলো পড়া একসাথে দিয়ে পরীক্ষা নিচ্ছি না, অল্প অল্প করে। সিলেবাস যারা দেখতে চান সেটা আমাদের পেজে আছে, সিলেবাসটা দেখে নিতে পারেন। আমি কি কি আছে এটা একটু দেখাই। 200 মার্কের ফাইনাল মডেল টেস্ট হবে কয়টা? 25টা। ডেইলি এক্সাম হবে কয়টা? 89টা। আর কি আছে? ওএমআর শিট আছে। হ্যাঁ, পিএসসির অরিজিনাল। পিএসসিতে আপনি যে ওএমআর শিটটা পাবেন, এই ওএমআর শিট দিয়ে বাংলাদেশে কোনো কোচিং এক্সাম নেয় না। কেন আমরা ডিফারেন্ট, কেন আমরা ব্যতিক্রম? তার অন্যতম কারণ পিএসসির ওএমআর শিট দিয়ে কেউ এক্সাম নেয় না। আপনি এক্সাম হলে যে ওএমআর শিটটা পাবেন, এটা দিয়ে যখন আপনি 25টা 200 মার্কের মডেল টেস্ট দিবেন, আপনি তো এমনিতে ওএমআর শিটের ভিত্তি কেটে যাবে, এক্সপার্টনেস চলে আসবে। সো এটা পাবেন, সাজেশন পাবেন। হ্যাঁ, 120 দিনের, 120 দিনের না, সাজেশন হচ্ছে আপনার ডেইলি এক্সাম 89টা না, 89টা পার্ট, ঠিক আছে। 89টা সিলেবাসের মাধ্যমে আমরা আপনার পুরো 140 মার্কের একটা প্রিপারেশন নিয়ে দিব। সো এত খণ্ড ছোট করে অল্প অল্প করে যে প্রিপারেশন নেয়, এটা কি কোনো জায়গায় আছে? নাই তো। এত কষ্ট করে যে সাজেশনের কথা বললাম, আপনি কোন টপিক প্রিভিয়াস পড়বেন, কোনটা ব্যাখ্যা সহকারে পড়বেন। এই যে আমি বলছি না, অনেকে জানেই না যে এটা বিগত থেকে কমন আসে। আপনি কোনটা বিগত সাল পড়বেন, এটা লেখা থাকবে, কোনটা বিগত, কোনটা ডিটেলস। হ্যাঁ, কত মার্ক সব থাকবে। অর্থাৎ আপনি এই টপিকটা পড়লে কত মার্ক পেতে পারেন, এই টপিকটা বিগত পড়বেন নাকি ডিটেলস পড়বেন, প্রত্যেকটা জিনিসের সিলেবাস থাকবে। এই সিলেবাসটা বাংলাদেশে কোথাও সাজেশনটা নাই, সুতরাং সাজেশনটা পাবেন, সাজেশন প্লাস সিলেবাস। মানে এই সাজেশন প্লাস সিলেবাসটা এইটা। তারপর হচ্ছে হাজিরা খাতা।
হাজিরা টাকা বাংলাদেশে কোনো এক্সাম ব্যাচে কি কখনো হাজিরা টাকা হয় বলেন না, যে এক্সাম ব্যাচটা হাজিরা ডাকে না তো, তাহলে কেন আমরা 2550 টাকা নিব না? আপনার যত্ন তো আমরা নেই। আমি ওই 350 টাকা 360 টাকা দিয়ে কোর্স করাই 1000 স্টুডেন্ট ভর্তি নিয়ে খোঁজ খবর না নিয়ে ব্যাচ করাই না। আমি নিবই 25 জন 30 জন বা 30-40 জন নিব, এইগুলার মধ্যে সবাইকে যত্ন করবো, রেগুলার খোঁজ খবর নেবে। সুতরাং হাজিরা টাকা বাংলাদেশে কোথাও হয় না, এটা আমরা করি। রিমুভ অপশন, আপনি যদি এক্সাম না দেন, রেগুলার এক্সাম মিস করলে 30 টাকা, ফাইনাল এক্সাম মিস করলে 50 টাকা। বলেন তো কোনো বাংলাদেশে কোন কোচিংয়ে আপনি এক্সাম না দিলে আপনাকে রিমুভ করে? আপনি যদি প্রবলেম থাকেন পি লিখলে আমরা রিমুভ করি না, যে আমি পি লিখছে মানে বুঝছি যে ওইটা প্রবলেম আছে, পরীক্ষা দিতে পারতেছে না, কিন্তু আপনি আলসেমি করে দূর আজকে পরীক্ষা দিবই না, সুন্দর করে আপনাকে রিমুভ করে দেওয়া হবে, তারপর জরিমানা দিব। এই জরিমানার বয়ে হলে আপনি পড়বেন। সুতরাং এই জিনিসটা কোথাও নাই। তারপর আর কি আছে, পিডিএফ আছে এক সেট বইয়ের পিডিএফ। এটা আমি যে এডিশন পড়ি সম্ভবত 2021, হ্যাঁ, আমি যে এডিশন পড়ি ওই এডিশনে পিডিএফটা দেয়। এখন পিডিএফটা কেন? ধরেন আপনার কাছে এক সেট বইয়ের পিডিএফ থাকলে সুবিধা কি, আপনি অফিসে আছেন, যেমন আমি তো অফিসে থাকি, সবসময় তো আমাদের যারা চাকরিজীবী বা বাইরে থাকে ওদের তো পড়ার সুযোগ হয় না, বইটা সাথে নিতে পারে না, তাহলে আমরা পিডিএফটা দিলে উপকার হয় কি, সে গাড়িতে বসে বসে পিডিএফটা পড়তে পারে, বা অফিসে থাকলে অফিস কম্পিউটারে ওপেন করে পিডিএফ পড়তে পারে। এই পিডিএফ সিস্টেমটা আমি দিয়ে দিই। পিডিএফ তো অনেকে দেয়, এটা আমার একটা অপশন, যে পিডিএফটা আমি এক সেট বইয়ের পিডিএফ দিই কেন, যাতে করে সে কী করতে পারে, মোবাইলে মাঝে মাঝে পড়তে পারে বা অফিসে গেলে পড়তে পারে। তারপর হচ্ছে আপনার মেন্টরিং, আমি আছি, আপনাদের রিয়াজ ভাই আছে, আমি সরাসরি এই ব্যাচটা মেন্টরিং করি। তার মানে হচ্ছে আমি যখনই সময় পাই তখনই চেষ্টা করি। আপনি যখন কোনো কোশ্চেন কোনো প্রবলেম পড়ে যান, এই প্রশ্নটা এটা কি ভুল কিনা বইতে, তখন এই কারেকশনটা কে করে দেয়, আমি করে দেই। সো বাংলাদেশে কোনো কোচিংয়ে সরাসরি যিনি উনি মেন্টরিংটা করে না। নর্মালি অনেকেরই এডমিন না, যেমন আমার পেজটা আমি সরাসরি চালাই, আমার এডমিন প্যানেল আছে 1-2 জন, ওরা একটু মাঝে মাঝে দেখে, কিন্তু ম্যাক্সিমাম কাজটা আমিই করি। সো ব্যাচের কাজ তো পুরো আমিই করি। সো ব্যাচের কাজের কারণে যেটা হয়, আপনি সরাসরি, আমি এখানে যে লাইভ ক্লাস নিচ্ছি, এই লাইভ ক্লাসের কারণে মানে আপনি সরাসরি আমার কাছ থেকে সব ইনস্ট্রাকশন পাচ্ছেন, মানে প্রবলেমে পড়লে আমি সলভ করছি। সো মোটামুটি যে জিনিসগুলো দেখেন এইগুলো আমি সরাসরি করি। আপনি অনেক কোচিং দেবেন, সে কোচিংয়ের মালিক, সে তো আর মেন্টরিং করে না, মেন্টরিং করতেছে আরেকজনে, যার কারণে দেখা যাচ্ছে আন্তরিকতা নাই। যেহেতু ব্যাচটাও আমার মেন্টরিং আমি করতেছি, যার কারণে আপনি বেস্ট একটা মেন্টর হিসেবে এখানে আপনি কি পাচ্ছেন, যত্নটা অন্যরকম পাচ্ছেন। সো এই জিনিসগুলো আমাদের তো আছে, আরও কিছু জিনিস আছে যেটা আমি আমার পোস্টে লিখছি। সো এই কারণেই এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 140 মার্কের টার্গেট, তারপর রেগুলার এক্সাম, ফাইনাল এক্সাম, ওয়াইমার শিট, সাজেশন থাকবে, সাজেশন, হ্যাঁ, কোন টপিক কি পড়বেন না পড়বেন, কোনটা বিগত ডিটেলস, এরকম সাজেশন সহকারে সিলেবাস, এটা কোথাও নাই। রিমুভ অপশন, হাজিরা খাতা, রিমুভ অপশন, পিডিএফ, আমি সরাসরি মেন্টরিং করবো। তো কেন আপনি 2550 টাকা দিতে গায়ে লাগবে? আপনি যখন কোনো প্রচলিত কোচিংয়ে যাবেন 10-12 হাজার টাকা নেবে, যেটা আপনি এই জিনিসগুলো বুঝতে আপনি অনেকে বুঝবেনও না, মন মতো ক্লাস নেবে। সুতরাং আপনি এক্সাম ব্যাচে ভর্তি হবেন এই কারণ এখানে আমি সরাসরি মেন্টরিং করতেছি। এই যে সিলেবাসটা দিচ্ছি, আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে সিলেবাসটা, প্রশ্ন এবং সিলেবাস। আমাদের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন সরাসরি কমন আসে, আমাদের সাজেশন দেখেই তো বুঝতে পারতেছেন যে কী পরিমাণ অ্যানালাইসিস আমরা করছি। সুতরাং আপনি ব্যাচে যদি ভর্তি হন, আর মাত্র কতদিন আছে, 2-3 দিন আছে, হয়তো 2-3 দিনের মধ্যে হয়তো অনেকে রিকোয়েস্ট করলে 3-4 দিন বাড়াবো, এইটুকু হাইস্ট। এর মধ্যে ভর্তি কমপ্লিট হবে। আমরা চালু করবো কয় তারিখে, 20 তারিখ থেকে। কয় তারিখ থেকে? 20 তারিখ থেকে আমরা চালু করব। সো দ্রুত ভর্তি হয়ে যাবেন। আর 20 তারিখ আরও কিছু বিস্তারিত জানতে চাইলে আপনি হচ্ছে আমাদের পেজে নক করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে রিয়াজ ভাইয়ের কোনো আলতু ফালতু কমেন্ট নাই, আমি উল্টাপাল্টা কমেন্ট আমাদের এখানে নাই। আলহামদুলিল্লাহ, রিভিউ চাইলে পেজে পাবেন, ঠিক আছে? এ হচ্ছে কথা। তো ব্যাচের কথা বললাম। নেক্সট হচ্ছে কোন বিষয়ে সাজেশন ক্লাস নেবে একটু কমেন্ট করেন, যে ভাই নেক্সট এই বিষয়ে সাজেশন ক্লাসটা নেন। যারা মেনশন করেছেন তারাই পেজে আমি করব, ওদেরকে হচ্ছে সাজেশনটা দিব। আর হচ্ছে নেক্সট কোন বিষয়ে সাজেশন ক্লাস নেবে একটু বলেন তো, কমেন্ট করেন যে ভাই এই বিষয়টা ক্লাস নেন। ইংলিশ গ্রামার নিয়েছি, বাংলা সাহিত্য নিয়েছি, বাংলা ব্যাকরণ নিয়েছি, জিকে বাংলাদেশ নিয়েছি, এর বাহিরে বলেন যে এই বিষয়টা সাজেশন ক্লাস নেন। আমি এটা ইনশাল্লাহ নিব আগামীকালকে শনিবার, যদি সময় পাই কালকে ইনশাল্লাহ নিব। কোন বিষয়ে চান একটু কমেন্ট করেন, যে বিষয়টা আমি দেখব, অপোজিটে গিয়ে আপনাদের কমেন্ট দেখব। আর যারা যারা কোর্সে ভর্তি হবেন তারা হচ্ছে কাইন্ডলি একটু পেজে নক করবেন। আপনি এই 2550 টাকা এটা মনে রাখেন, আপনি এটা বলতে বাধ্য হবেন যে আপনি সেরা ইনভেস্ট করছেন এখানে।
সব কোচিংয়ে বলা আর আমি বলা এক জিনিস না, আমি বলছি কেন আমরা ব্যতিক্রম, ঠিক আছে? এরকম স্যাক্রিফাইস কেউ করে না, সো এখানে ভর্তি হবেন। আর নেক্সট কালকে কোন বিষয়ে সাজেশন ক্লাস নেবে একটু কমেন্ট করেন। একজনে বলেছে গণিত, আর কোন বিষয় বলেন তো একটু কমেন্ট করেন, কালকে কোন বিষয়ে ক্লাস নেওয়া যায় একটু কমেন্ট করেন তো। না একসাথে টাকা একসাথেই পে করতে হয়, যেহেতু আমি এখানে স্বল্প সংখ্যক নেই, আমি বেশি পেমেন্ট রাখার কারণ হচ্ছে আমি অনেক কষ্ট করি, বেশি স্টুডেন্ট নেই না, তার কারণ হচ্ছে বেশি স্টুডেন্ট নিলে মেন্টরিং করা যায় না, হাজিরা ডাকা যায় না, পার ডেতে হাজিরা ডাকতে গেলে এতগুলো মানুষের হাজিরা ডাকা তো প্রায় অসম্ভব, যার কারণে আমি স্টুডেন্ট নিব কম, পেমেন্ট একসাথেই হয়, এটা মানে ভাঙতে হয় না, কেননা এটা কেমন জানে পরে খুঁজতেও লজ্জা লাগে, এই জন্য আমি এটা করি না, একসাথেই নেই। আর নেক্সটে কোন বিষয় সাজেশন নেবে এটা একটু বললেন। আর ব্যাচে ভর্তি হলে একসাথে পেমেন্ট করতে হয়, কোনো কিস্তি সিস্টেম নেই। আর হচ্ছে যেহেতু আমি অল্প নিব, সো এখানে কি সিস্টেম করতে লাভ নেই, কারণ নিবই অত 25-30 জন 40 জন এরকম, সো এখানে তো আর ইয়া নাই, একসাথে পেমেন্ট করতে হবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলছি, আপনি আমাকে 120 দিন 8 থেকে 10 ঘন্টা করে সময় আমাকে দিয়ে দেন, যে আমি যা কিছুই হোক 8-10 ঘন্টা সময় দিব, প্রিলি পাসের দায়িত্ব আমার সাথে ছেড়ে দেন, তবে পড়তে হবে ভাই, না পড়লে আবারও বলছি প্রিলি পাস করাতে পারবো না, প্রিলি পাস করার দায়িত্ব আল্লাহর, আমরা মানে জাস্ট পথ দেখাবো, আপনি ওই সময়টা দিবেন, আল্লাহ আপনাকে ইনশাল্লাহ কোয়ালিফাই করাই দিবে। এ হচ্ছে কথা। নেক্সট আমরা কোন বিষয়ে ক্লাস নিতে পারি, কোন বিষয়ে সাজেশন ক্লাস নেবে একটু কমেন্ট করেন, যারা ভর্তি হবেন পেজে নক করবেন, আমরা ডিটেলস দিয়ে দিব, ঠিক আছে? কোন বিষয়ে ক্লাস নেওয়া যায় একটু কমেন্ট করেন, আমি দেখি পিছন থেকে দেখি, আপনারা একটু কমেন্ট করেন। যদি সামর্থ্য ভর্তি হবো, কোন বিষয়ে সাজেশন ক্লাস চান একটু কাইন্ডলি, ফারিয়া আপু অনেক কমেন্ট করছে। গণিত, আর কার কোনটা নিতে পারি স্যার, সময় একটু বাড়াবেন প্লিজ, সময় একটু, হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, 4-5 দিন হয়তো বাড়াতে পারি, সমস্যা নাই, 4-5 দিন বাড়াবো, সমস্যা নেই। আর কার সমস্যা নেই, আপনার যোগাযোগ করেন, ঠিক আছে? আর কোন বিষয়ে ক্লাস নেওয়া যায় একটু কাইন্ডলি বলেন তো। এই ফোন আজকে কাজই করলো না, পিছন থেকে কথা বলছে, হ্যাঁ বলেন না একটু বলেন, কালকে কোন বিষয়ে ক্লাস নেওয়া, যদি সময় পাই কোন বিষয়ে ক্লাস নিব, যদি সময় পাই কোন বিষয়ে ক্লাস নিব। ওদের ওয়াইফাই, ও কম্পিউটার সায়েন্স, ম্যাথ, আইকিউ, আচ্ছা দেখি সর্বোচ্চ কমেন্ট যেটাতে পড়বে ওইটা নিব। আমি আবার বলছি, আমি সাজেশন যাই দেবো ইনশাল্লাহ ওইটাই কমন আসবে, অন্তত আমি আলতু ফালতু সাজেশন দিব না, ওই যে 2 মিনিটে খতম, 3 মিনিটে খতম, 7 মিনিটে ডাকা দখল, ম্যাজিক ক্লাস, একদিনে সব 100 মার্কে কমন, এরকম আলতু ফালতু সাজেশন পারবো না ভাই। প্রথম কথা হচ্ছে রিয়েজবার আন্ডারে পড়তে হবে, 8-10 ঘন্টা করে পড়তে হবে। দ্বিতীয় কথা হচ্ছে একটু ভালো করেই পড়তে হবে, তাহলেই কমন আসবে। আর আমার কাছে ম্যাজিক ট্যাজিক কিছু নাই, আমার বাগিনা সামনে আছে, এখানে আমার হোম মিনিস্টারও আছে, ওদেরকেও পড়ানোর সময় একই কথাই বলি যে এখানে আপনার আমার কাছে কোনো ম্যাজিক নেই, তবে এটা ম্যাজিক আছে যে টপিকটা বলবো এখান থেকে কমন আসবে, না পড়ে প্রিলি পাসের কোনো টেকনিক আমার এরকম তাবিজ আমি বিক্রি করি না। অনেক কোচিংয়ের আপনার ক্লাসে দেখি, এক ক্লাসে বাংলা ব্যাকরণ শেষ, এক ক্লাসে গণিত শেষ, এক ক্লাসে নাকি 50 মার্ক কমন, এক ক্লাসে নাকি 10 মার্ক কমন পড়ে, এরকম ম্যাজিক বাংলাদেশে আমার হাতে নাই। তবে এটা আছে, আপনি পরিশ্রম করলে আমি আপনাকে সর্বোচ্চ কমনের সিস্টেমটা করে দিতে পারবো। একজনে বলছে কম্পিউটার সায়েন্স, ম্যাথ, আইকিউ এগুলা, একজনে বলছে ম্যাথ কিরে, ম্যাথের সাজেশনের কথা সবাই বলতেছে। আচ্ছা আর কে কে আছেন বলেন তো দেখি, কার কোন বিষয়ে দুর্বলতা আছে। আজকে উপস্থিত খুবই হতাশাজনক ছিল, তারপরও যদিও শুক্রবার অনেকে ক্লাস থাকে আর মেনশন কম করছেন, আমি খুবই কষ্ট পাইলাম এই বিষয়টা। কিরে আজকে মোবাইল নেটই আজকে প্রবলেম নাকি কোনো কিছু বুঝলাম না। বাংলা ক্লাসটা আমার অনেক উপকার হলো ভাই, ধন্যবাদ, ওয়েলকাম আপু। উপকার হলো অবশ্যই শেয়ার করে দিন, টাইমলাইনে শেয়ার করে দিন, বন্ধুদেরকে একটু মেনশন করেন। আর নাসরিন আপু বলছে সময় বাড়াবেন কি, হ্যাঁ একটু বাড়াবো ইনশাল্লাহ, সমস্যা নাই, গণিতটা নিয়েন। আরেকজনে বলছে কম্পিউটার, আচ্ছা আর কোন বিষয়টা নিতে পারি বললেন একটু। ওকে, ম্যাক্সিমামেরই মনে হয় গণিতের কথা বলতেছেন, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। কালকে আমরা গণিতের একটা ম্যাজিক কথা বলবো ইনশাল্লাহ, যেগুলো মাত্র 8-10টা টপিক বলবো, ওগুলোতে নেট প্রবলেম মেনশন কম করছি, তাও হ্যাঁ নেট প্রবলেম মনে হয় সব জায়গায় তো মনে না, এখানেও ওয়াইফাই তো প্রবলেম হচ্ছে আমার আল্লাহ জানে। ফেসবুক ডাউন কিন্তু বলে কি রে, এত কম তো উপস্থিত হওয়ার কথা না,
কারণ যে দুর্দান্ত একটা ক্লাস নিলাম এটা তো কোথাও পাবে না সেই। উপস্থিতি তুলনামূল্য কম ছিল, তাও মেনশন করবেন, চেষ্টা করবেন, ঠিক আছে। ফেসবুকেও একটু প্রবলেম, সমস্যা নেই। কালকে আমরা যেহেতু অনেকেই বলছে যে ম্যাথের কথা, তো আমরা ইনশাল্লাহ ম্যাথটা নিব। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কাইন্ডলি করেন, না হয় শেষ করে দিচ্ছি। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কাইন্ডলি বলবেন, অথবা কোন ক্লাসটা নিব এটা বলতে পারেন, অথবা প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ, না হয় আমরা ক্লাসটা শেষ করে দিব। শেষ করে দিচ্ছি নাকি? প্রশ্ন তো নাই। চেষ্টা করি আসলে প্রশ্ন যেভাবে ব্যাখ্যাগুলো করার, প্রশ্ন থাকার কথা না, তাও প্রশ্ন থাকলে করবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের টেনশনে মাথার চুল সব উঠে গেছে অ্যানালাইসিস করতে করতে। আর কত অ্যানালাইসিস করবো, মাথার চুল শেষ। ওকে, সম্ভবত আর কারো কোনো মনে হয় প্রশ্ন নেই, আর আজকে নেটও প্রবলেম মনে হয় সম্ভবত। তাহলে আমরা সময়টা না বাড়াই। হ্যাঁ, তো ঠিক আছে, যারা যারা ভর্তি হবেন তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন। ও মানে আমি তো নাম্বার তো দেই নাই। হ্যাঁ, মার্কেটিংয়ের দুর্বলতা, অ্যানালাইসিসে বেস্ট হলো মার্কেটিংয়ের দুর্বলতা আছে। ওকে, 01838490705 এই নাম্বারে হচ্ছে বিকাশ করুন। 01838490705, যেভাবে লিখছি এটা খুব বাজে হয়েছে। ওকে, এই নাম্বারে এখানে বিকাশ আছে, এটাতে করবেন। হ্যাঁ, পেমেন্ট করবেন এখানে। তা আমরা তাহলে আজকে রাখলাম। হ্যাঁ, দেখাবো ইনশাল্লাহ কালকে। আমরা ম্যাথ সাজেশন নিয়ে ইনশাল্লাহ ক্লাস নেব। আপনাকে কমপক্ষে 10টা টপিক দিব, 10টা থেকে 10 মার্ক ইনশাল্লাহ কমন পাবেন। ঠিক আছে। সো যারা ম্যাথে দুর্বল তাদেরকে 7টা টপিক দিব, যারা ম্যাথে দুর্বল তাদেরকে 5টা দিব, যারা ম্যাথে দুর্বল তাদেরকে 8টা দিব। এভাবে একদম এক্সাক্ট টপিকগুলো দিব যেন থেকে কমন আসবে। ঠিক আছে। তো দেখা হবে ইনশাল্লাহ কালকে, যদি সুস্থ থাকি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নেটে প্রবলেম ছিল।